হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সবাইকে আমাদের রাসায়নিক পরিবর্তনের লেকচার 3 তে স্বাগতম। তো লেকচার 1 এ আমরা গ্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। লেকচার 2 তে আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা রাসায়নিক গতিবিদ্যারই আরেকটা ছোট পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। এবং এইখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে সক্রিয়ণ শক্তি, এগুলা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো এই আজকের ক্লাস থেকেও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এটাও কিন্তু আমাদের শর্ট সিলেবাসের অন্তর্গত কিছু টপিক, যেখান থেকে আমাদের পরীক্ষাগুলোতে কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক দেখতে যাচ্ছি, এবং আশা করি ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এই রিলেটেড যত টপিক আছে, যত কনসেপ্ট আছে, যত বেসিক আছে, সব তোমাদের মাথায় একদম ভালোভাবে গেঁথে যাবে। সো সবাই রেডি হয়ে যাও, আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করতেছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইরা, আদাব ভাইরা, কি অবস্থা, কেমন আছেন আপনারা? ওকে, ফাইন। হ্যাঁ, অনেকগুলো ক্লাস চলতেছে একসাথে আসলে। হ্যাঁ, নিয়াজের ক্লাস চলতেছে, ইয়াসিন ভাইয়ের ক্লাস চলতেছে, আমার ক্লাস চলতেছে, একসাথে অনেকগুলো ক্লাস চলতেছে আর এটাই। ওকে, তো অর্গানিক টু অর্গানিক প্রো এই দু একদিনের মধ্যেই তোমরা জানতে পারবা অর্গানিক প্রো যে আমাদের চলে আসতেছে। ঠিক আছে, অর্গানিক প্রো শুরু হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যেই, লঞ্চ করে দিব ওয়েবসাইটে। তোমরা খুব সহজ মানে শীঘ্রই জানতে পারবে আমাদের অর্গানিক প্রো কবে আসতেছে। বস বানাই দিব, বস, একদম বস মানে বস। শোনো, এবারের এমআইএসটি ভর্তি পরীক্ষাতে, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটাই আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে চান্স, মানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারজনই আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের। ভাবা যায়? এবং হচ্ছে তুমি দেখবে মানে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছে আমাদের এখান থেকে। মানে খালি চান্সের খালি নিউজ খালি প্রতি একটু পর পর খালি পাচ্ছি তো পাচ্ছি তো পাচ্ছি তো পাচ্ছি। দেখো, আমার ইঞ্জিনিয়ারিং এ স্টুডেন্ট ছিল মাত্র 1300 স্টুডেন্ট ছিল আমার এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে। আর অন্যান্য প্ল্যাটফর্মে স্টুডেন্ট ছিল 13,000, কোনো জায়গায় 23,000। ঠিক আছে, আমি 1300 স্টুডেন্ট নিয়ে ওই 13,000 23,000 গ্রুপের সাথে ফাইট করতেছি, ওদের সাথে সমানে সমানে টেক্কা দিয়ে চলতেছি। তুমি বুঝো, ওদের স্টুডেন্ট এত বেশি, বাট আমার 1300, আমি এই 1300 গ্রুম করছি, এই 1300 আমি এমন ভাবে পড়াইছি, এদেরকে আমি এমন ভাবে প্রিপেয়ার করছি যেন হচ্ছে এরা ওদের সাথে কম্পিট করতে পারে, এরা ওদের সাথে ফাইট করতে পারে। ঠিক আছে, সো আসলে কোন জায়গায় বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে এটা দিকে কোনোদিন তাকাবা না আসলে ভাইয়া, বুঝছো? হাইপের পিছনে কোনোদিন চলতে হয় না, হাইপ কখনো ভালো কোনো কিছু বয়ে আনে না। সো তোমাকে আসলে দেখতে হবে তোমার আসলে কোন জায়গায় কোথায় প্রিসাইজলি পড়ানো হচ্ছে। খালি বুয়েটের রেজাল্টটা দেখ, তারপরে দেখাবো না ইনশাল্লাহ খেলা। ঠিক আছে, দেখাবো না আমার 1300 জন থেকে কতজন বুয়েটে বুয়েটে চান্স পাইছে, আর কোন প্ল্যাটফর্মের কত হাজার থেকে কতজন চান্স পাইছে, আমি একদম রেশিও করে দেখাবো তোমাদেরকে। ওকে, সো ইনশাল্লাহ যা পড়াচ্ছি এখান থেকেই চান্স পাবা, অবশ্যই চান্স পাবা। আমি যা পড়াচ্ছি এর বাইরে থেকে কিছু আসবে না। আমার একাডেমিক ক্লাস করে ইনশাল্লাহ তোমরা বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্র্যাক করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়ারা। তো আমরা শুরু করে দিব আমাদের সেকেন্ড পেপারের কোর্স, খুব রিসেন্টলি আসতেছে অর্গানিক প্রো, অর্গানিকের বস বানাই দিব ইনশাল্লাহ এবার। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, ওকে। তো দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব নিয়ে আলোচনা করব, বা রাসায়নিক বিক্রিয়ার সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় সেইটা নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এখন এই রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব আসলে কয়টা? দেখো, রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব হচ্ছে দুইটা। একটাকে বলি আমরা সংঘর্ষ তত্ত্ব, আর একটাকে বলি হচ্ছে আমরা অবস্থান্তর তত্ত্ব। দুইটা তত্ত্ব আছে, একটাকে বলা হয় সংঘর্ষ তত্ত্ব, এটাকে কি বলা হয় বলতো ভাইয়ারা? আর একটাকে বলা হয় হচ্ছে আমাদের অবস্থান্তর তত্ত্ব। আচ্ছা, তো প্রথমত ভাইয়া, সংঘর্ষ তত্ত্ব কি আর অবস্থান্তর তত্ত্ব কি? ঠিক আছে, তো এটা বোঝার জন্য আমরা আজকে একটা ছোট্ট বিক্রিয়া নিয়ে আলোচনা করব। একদম শুরু থেকেই একটা বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব, সেই বিক্রিয়াটা এখানে লেখা রাখতেছি। দেখো, খেয়াল করো, দেখো আমাদের যে বাংলা সিনেমা আছে, এই বাংলা সিনেমাতে দেখবা একটা নায়ক থাকে আর হচ্ছে একটা নায়িকা থাকে। এমন কোনো বাংলা সিনেমা নাই
যেখানে নায়ক আর নায়িকা নাই, এবং এমন কোন বাংলা সিনেমা নাই যেখানে নায়ক নায়িকার মধ্যে প্রেম হয় নাই। প্রেম হয় নাই এমন কোন বাংলা সিনেমা নাই। তাহলে এখন দেখো, এই যে নায়ক আর নায়িকার মধ্যে কি হয় বলতো ভাইয়ারা? প্রেম হয়। নায়ক নায়িকার মধ্যে কি হয়? প্রেম হয়, তাই না? আচ্ছা ফাইন। এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া, বাংলা সিনেমাতে এই যে নায়ক নায়িকার মধ্যে যে প্রেম হচ্ছে, এই প্রেম হওয়ার সব থেকে কমন সিনারিও কোনটা? যেটা কোন দৃশ্যপটটা তোমাদের মাথায় সবার আগে ভাইসে ওঠে বলো তো? প্রেম কেমনে হয় বাংলা সিনেমাতে? দেখো তো বাংলা সিনেমাতে কি হয় ভাইয়া, এই যে নায়ক আর নায়িকা থেকে যে প্রেম হয়, এর মধ্যে সবচেয়ে কমন সিনারিও হচ্ছে যে ভাই, নায়ক আর নায়িকা একই ভার্সিটিতে পড়ে, নায়িকা হচ্ছে এভাবে বুকের মধ্যে বই নিয়ে হাঁটে, নায়ক হচ্ছে আইসা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে কি হয়? বই পড়া যায়। এরপর কি হয়? ওই বই দুইজন মিলে তুলতে যায়, তুলতে গিয়ে একজন আরেকজনের চোখের দিকে তাকায়, তাকাই নিয়ে জানি তারপরে কি হয়ে যায়? প্রেম হয়ে যায়, তাই না? দিল মে লাড্ডু ফোটা। তো এটা হলো বাংলা সিনেমাতে তোমার নায়ক নায়িকার মধ্যে প্রেম হওয়ার সব থেকে কমন সিনারিও। এই সিনারি তোমরা সবাই কম বেশি দেখছো যারা ক্লাস করতেছো, আমি শিওর, তাই না? তো এখন কথা হচ্ছে, একটু চিন্তা করো যে এই যে নায়ক আর নায়িকার মধ্যে তোমার যে হচ্ছে এই যে প্রেম হচ্ছে, এই প্রেম হইতে হইলে কি কি হইতে হবে তোমরা বলো তো? প্রথম কথা হচ্ছে ভাই, নায়ক নায়িকার মধ্যে পরস্পরের সংস্পর্শে আসতে হবে, রাইট? নায়ক নায়িকাকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে, আগে ধাক্কাটা খাইতে হবে, ধাক্কা খাইলেই তো বইটা পড়বে, তাহলে প্রথম শর্ত হচ্ছে সংস্পর্শে আসতে হবে। আচ্ছা ফাইন, সংস্পর্শে আসতে ভালো কথা। এখন তুমি চিন্তা করো, তুমি সংস্পর্শে আসছো, তুমি ধাক্কাও খাইছো, কিন্তু তোমার বই পড়ে নাই। হাত থেকে যদি বই না পড়ে তাহলে কি তোর প্রেম হইবে? তোমরাই বলো, প্রেম কি হবে? হবে না, রাইট? তুমি ধাক্কা খাইছো, সংস্পর্শে আসছো, ধাক্কা খাইছো, কিন্তু বই পড়ে নাই, তাহলে তো হইলো না। তাহলে তোমাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ শক্তি নিয়ে সংস্পর্শ হইতে হবে, মানে ধাক্কাটা পর্যাপ্ত পরিমাণ শক্তি নিয়ে খাইতে হবে যেন বইটা পড়ে, তাইলেই তো প্রেম হবে, আদারওয়াইজ কি প্রেম হবে? অবভিয়াসলি না। আচ্ছা ফাইন, ভালো কথা। এবার তুমি চিন্তা করো, হ্যাঁ, যে মনে করো যে নায়িকা এভাবে বই নিয়ে হাইটা যাইতেছে, আর নায়ক মনে করো পিছন দিক থেকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে বই ফেলাই দিল। এই তুমি বলো, প্রেম হইবে? পিছন দিক থেকে দৌড়ে এসে ধাক্কা দিলা, প্রেম হবে? হ্যাঁ, এই যেখানে যারা মেয়েরা ক্লাস করতেছো তোমরাই বলো, কোন একটা ছেলে যদি তোমার পিছন দিক থেকে দৌড়ে এসে এমনি ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে যদি তোমার বই পড়ে, তুমি পোলার সাথে জীবনে প্রেম করবা? তুমি কি করবা? উল্টা উইঠা ঠাস করে একটা চর বসাই দিবা গালের মধ্যে, রাইট? তো কি হয়, সংস্পর্শ যখন হয়, সংঘর্ষ যখন হয়, তখন কি হইতে হয়? দুইজন আসতেছে, মুখোমুখি সংঘর্ষ খাইতে হয়, এই চিনার সাথে এই চিনার বাড়ি খাইতে হয়, শোল্ডারের সাথে শোল্ডারে বাড়ি খাইতে হয়, তাই না? তো বাড়ি খাইতে বইটা পড়ে, তাই না? তাহলে কি হইতে হবে? মানে সংস্পর্শ যে হইতে হবে, সংঘর্ষ যে হবে, এটা একটা নির্দিষ্ট দিক থেকে হইতে হবে। যে কোনো ডিরেকশন থেকে আসলে হবে না, একটা নির্দিষ্ট ডিরেকশন থেকে আসতে হবে, রাইট? তাইলেই কি হবে বলো তো ভাইরা? তাইলেই হচ্ছে তোমার প্রেমটা হবে। এই আমাদের বাংলা সিনেমার প্রেম হবে আর কি। তো আমরা আজকে এই বিক্রিয়া নিয়ে আলোচনা করব, এটাই আমাদের আজকের বিক্রিয়া, ঠিক আছে? যে নায়ক নায়িকা মিলে কি হচ্ছে বলো তো ভাইরা? প্রেম হচ্ছে। তাহলে প্রেম হওয়ার জন্য আমাদেরকে প্রথম যে থিওরি, সেটা হচ্ছে আমাদের সংঘর্ষ থিওরি। এই সংঘর্ষ থিওরি কয়টা ভাইয়া? সংঘর্ষ থিওরি হচ্ছে আমাদের তিনটা। কি কি ভাইয়া? প্রথমত, 1 নাম্বার কথা হচ্ছে সংস্পর্শ হওয়া লাগবে। সংস্পর্শ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ডটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শক্তি, পর্যাপ্ত পরিমাণ পরিমাণ শক্তি লাগবে, পর্যাপ্ত পরিমাণ শক্তি। অ্যান্ড থার্ড হচ্ছে স্টেরিক ডিরেকশন আর কি, হ্যাঁ, বা আমরা এটাকে বলি স্থানিক দিক বিন্যাস, বা আমরা এটাকে বলি হচ্ছে নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দিক। ওকে, নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হইতে হবে, তাইলেই তোমার বিক্রিয়া হবে, আদারওয়াইজ বিক্রিয়া হবে না। ক্লিয়ার? আচ্ছা ধরো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো তোমার কাছে এরকম একটা বিক্রিয়া হচ্ছে, যে এরকম সাপোজ ধরো বললাম CHCl3, সাপোজ CHCl3, এর সাথে মনে করো আমরা ক্লোরিনের বিক্রিয়া দিলাম সূর্যের আলোর উপস্থিতিতে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে CCl4 তৈরি করবে, মানে ক্লোরিন গিয়ে হাইড্রোজেনটা সরাই দিবে, CCl4 তৈরি হবে, তাই না? তো এইটা উৎপন্ন হবে। এখন তুমি চিন্তা করো, সাপোজ তুমি ধরো, এই যে খেয়াল করো ঘটনাটা কি হচ্ছে এবার। দেখো আমার এইখানে মনে করো একটা ক্লোরিন আছে, এই যে এখানে একটা ক্লোরিন আছে। এখন এই ক্লোরিনের এই সরি কার্বন আছে, এই কার্বনের এই দিকে একটা ক্লোরিন আছে, এই কার্বনের এই দিকে একটা ক্লোরিন আছে, এই কার্বনের এই দিকে একটা ক্লোরিন আছে, এই কার্বনের এই দিকে একটা হাইড্রোজেন আছে।
এখন এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা এসে কি করবে, এই ক্লোরিনটা এসে এখানে ঢুকবে, এই ক্লোরিনটা এসে এই কার্বনের সাথে যুক্ত হবে, তাই না? এই ক্লোরিনটা কার্বনের সাথে যুক্ত হবে, কাকে সরায়? হাইড্রোজেনকে সরায়। এখন তুমি চিন্তা করো তো, এই ক্লোরিন যদি এখানে যুক্ত হইতে চায়, তাহলে ক্লোরিনকে কোন দিক থেকে এসে যুক্ত হইতে হবে? আমার যে এখানে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটাকে কোন দিক থেকে এসে যুক্ত হইতে হবে? তুমি দেখো, তোমার এই পাশে আছে একটা ক্লোরিন, তোমরা জানো ক্লোরিনের আকার বড় কম্পেয়ার টু হাইড্রোজেন, ক্লোরিনের আকার অনেক বড়। এইখানে আছে আরেকটা বড় ক্লোরিন, এইখানে আছে আরেকটা বড় ক্লোরিন। তাহলে তুমি বলো তো, এখানে বড় একটা ক্লোরিন, এখানে বড় একটা ক্লোরিন, এখানে বড় একটা ক্লোরিন, তো এই দিক থেকে কি ক্লোরিন এসে ঢুকতে পারবে? এটা বড় বড় জিনিস না, তো বড় বড় জিনিস কি করবে? এটাকে বাধা দিবে না। আর দেখো তো এখানে কি আছে, এই পাশে আছে, এখানে আছে আমাদের ছোট্ট একটা হাইড্রোজেন, দেখো এখানে আছে ছোট্ট একটা হাইড্রোজেন। তাহলে কোন জায়গা দিয়ে বাধা কম? কোন জায়গা দিয়ে বাধা কম ভাই? এই হাইড্রোজেনের পাশ দিয়ে বাধা কম। তাহলে এই ক্লোরিনের যদি কার্বনের সাথে যুক্ত হইতে হয়, তাকে কিন্তু এই দিক দিয়ে গেলে হবে না, তাকে এই দিক দিয়ে আসলে, এই দিক দিয়ে আসলে হবে না, তাকে এই দিক দিয়ে আসলেও হবে না, তাকে কোন দিক দিয়ে আসতে হবে এই ক্লোরিনকে ভাইয়া? এই ক্লোরিনকে আসতে হবে হচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে এসে যখন অ্যাটাক করবে, তখন তোমার বিক্রিয়াটা হবে। বুঝতে পারছি কিনা? তো এটা কি বলা হয়? নির্দিষ্ট দিক। যে কোনো দিক থেকে আসলে আসলে আমাদের বিক্রিয়া হয় না, বিক্রিয়া হইতে হলে আমাদের কি করতে হয়? একটা নির্দিষ্ট ফিক্সড ডিরেকশন থেকে আসতে হয়। ঠিক আছে? তো রাসায়নিক বিক্রিয়া আসলে তো সহজ জিনিস না। রাসায়নিক বিক্রিয়া করতে হইলে তোমার পর্যাপ্ত পরিমাণ প্রথমত সংঘর্ষ হইতে হবে বিক্রিয়কগুলোর মাঝখানে, পর্যাপ্ত পরিমাণ শক্তি নিয়ে সংঘর্ষ হইতে হবে, এবং নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হইতে হবে। তাইলেই বিক্রিয়া হবে, আদারওয়াইজ বিক্রিয়া হবে না। ক্লিয়ার? ওকে। এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? আশা করি এইটুক বুঝতে কারো কোনো সমস্যা নাই। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার চিন্তা করো, আমরা এই যে নায়ক নায়িকার কথা যে বলতেছি, বাংলা সিনেমার নায়ক নায়িকা, হ্যাঁ, এখন তুমি চিন্তা করো যে তোমরাই বলো যে নায়ক নায়িকার মেন উদ্দেশ্য কি প্রেম করা? নায়ক নায়িকার মেন উদ্দেশ্য কি প্রেম করা? বাংলা সিনেমাতে কি মানে খালি প্রেম পর্যন্তই হয়, নাকি তোমার এটা বিয়ে করে? অবশ্যই আলটিমেট গোল কি? এদের আলটিমেট গোল হচ্ছে বিয়ে করা, রাইট? আলটিমেট গোল হচ্ছে বিয়ে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে নায়ক নায়িকা প্রেম করলো, ভালো কথা, এই নায়ক নায়িকা যখনই বিয়ে করতে যায়, হ্যাঁ দেখো খেয়াল করো, তারা কিন্তু প্রেম পর্যন্ত হইছে, বাট বিয়ে হওয়াটা কি এত সহজ? তুমি বলো, এখানে কি হয়? নায়িকার বাপ থেকে চৌধুরী সাহেব, নায়িকার বাপ কি থাকে? চৌধুরী সাহেব থাকে না? তো নায়িকার বাপ হচ্ছে চৌধুরী সাহেব। এখন এখন তুমি চিন্তা করো, হে কি প্রেম থেকে যে বিয়া, এদের বিয়া কি ডিরেক্টলি হয়ে যায়? চৌধুরী সাহেব কে এত সহজে মাইনা নেয় নায়ক রে? নায়ক হচ্ছে বস্তির ছেলে, আর নায়িকা হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ে। তখন নায়কের কি করতে হয়? নায়ক গিয়ে বলে যে চৌধুরী সাহেব, হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না, তা বলে না? তো নায়ককে কি করতে হয়? তখন ওই চৌধুরী সাহেবের গুন্ডা পান্ডার সাথে কি করতে হয়? ফাইট করতে হয়, মারামারি করতে হয়, যুদ্ধ করতে হয়। তারপরে গিয়ে সেখানে কি হয়? তাকে একটা শক্তির পরীক্ষা দিয়ে তারপরে গিয়ে সে কি করে? সে হচ্ছে ওই মেয়েকে, মানে নায়িকাকে, অ্যাকচুয়ালি নায়িকাকে পায়। তাদের মধ্যে একটা সুন্দর পরিণতি হয়। কি তাই না? এটাই তো বাংলা সিনেমাতে তো তাই দেখছো, তাই না? তো আলটিমেটলি তুমি দেখো, খেয়াল করো যে এই যে নায়ক নায়িকা মিলে যে তোমার আসলে মানে এদের যে বিয়ে, আলটিমেট গোল যে বিয়ে হওয়া, এটা কিন্তু খুব সহজে হয় না, তাই না? একে কি করতে হয়? একে একটা শক্তির পরীক্ষা দিতে হয়। শক্তির কি করতে হয়? পরীক্ষা দিতে হয়। তারপরে গিয়ে তাদের এই প্রণয়টা হয়, মানে আমাদের হচ্ছে তাদের যেটাকে বলা হয়, তারা হচ্ছে একদম একটা মানে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তাই না? তো এই যে ঠিক সিমিলার ঘটনাটা আমাদের আসলে রাসায়নিক বিক্রিয়কের ক্ষেত্রেও হয়। ঠিক আছে? আমাদের যে বিক্রিয়কগুলো আছে, এই বিক্রিয়কগুলো ভাইয়া চাইলেই কিন্তু, ধরো আমার কাছে এখানে একটা বিক্রিয়ক আছে, এই বিক্রিয়ক চাইলেই কিন্তু, ধরো এখানে আমাদের প্রোডাক্ট আছে, এটা হচ্ছে প্রোডাক্ট, রিয়েক্ট্যান্ট। বিক্রিয়ককে আমরা আর দ্বারা প্রকাশ করি, প্রোডাক্টকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাই না? তা আমার এই যে এখানে যে বিক্রিয়ক আছে, এই বিক্রিয়ক, আর এখানে আছে মনে করো আমার প্রোডাক্ট, তো বিক্রিয়ক কিন্তু চাইলেই এই প্রোডাক্টে ডিরেক্টলি এভাবে পরিণত হইতে পারে না। একটা রিয়েক্ট্যান্ট চাইলেই ধীপ করে প্রোডাক্ট হয়ে যাইতে পারে না। তাকে কি করতে হবে? শক্তির পার্থক্য দিতে হবে। তাকে কি করতে হবে? শক্তির পার্থক্য দিতে হবে। তাকে শক্তির একটা, শক্তির একটা একটা দেওয়াল টপকাইতে হবে। তাকে শক্তির একটা পরীক্ষা দিতে হবে। তো এই বিক্রিয়ককে কি করতে হবে? শক্তির পরীক্ষা দিয়ে তারপরে উৎপাদে পরিণত হইতে হবে। আদারওয়াইজ সে উৎপাদে পরিণত হইতে পারবে না। তো এই বিক্রিয়কগুলা যখন উৎপাদে পরিণত হয়, তখন কি হয় জানো? এদেরকে একটা শক্তির দেওয়াল টপকাইতে হয়। এদেরকে একটা শক্তির দেওয়াল টপকাইতে হয়। শক্তির দেওয়াল টপকায়, তারপরে এরা হচ্ছে উৎপাদে পরিণত হয়। কি করতে হয়? একটা শক্তির দেওয়াল টপকাইতে হয়। এই শক্তির দেওয়াল টপকায়,
তারপরে এদের হচ্ছে উৎপাদে পরিণত হইতে হয়। ক্লিয়ার কিনা ভাইয়ারা? আশা করি এটুকু বুঝতে পারছো যে ডিরেক্টলি হয় না, একটা শক্তির পরীক্ষা দিতে হয়, তাকে তাকে একটা শক্তির দেয়াল টপকাইতে হয়। ক্লিয়ার? তো এই যে শক্তির যে দেয়াল টপকাইতে আছে, খেয়াল করো, এই যে শক্তির যে সে যে শক্তির দেওয়ালটা টপকাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের শক্তির দেওয়াল, রাইট? এই যে এটা হচ্ছে আমাদের শক্তির দেওয়াল, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের চূড়া, এই যে হ্যাঁ, এই যে শক্তির যে দেওয়াল, এই দেওয়ালের যে চূড়াটা আছে, এই যে চূড়া, এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে বলা হয় কি জানো? এই পয়েন্টটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। এই পয়েন্টটার নাম কি বলতো? এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থান্তর অবস্থা অবস্থা, অথবা একে বলা হয় সক্রিয়ণকৃত জটিল অবস্থা, অথবা একে কি বলা হয় বলতো? সক্রিয়ণকৃত কৃত জটিল, সক্রিয়ণকৃত জটিল অবস্থা, অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। এবং এই জিনিসটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স। এটাকে আমি এইভাবে লিখি, হ্যাঁ, এই সাইড করে লিখি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, খেয়াল করো কি হচ্ছে এখানে, এটার নাম যেন কি বলছি? এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের অবস্থান্তর অবস্থা, অবস্থা, অথবা এটাকে বলা হয় সক্রিয়ণকৃত সক্রিয়ণকৃত কৃত জটিল অবস্থা, জটিল অবস্থা, অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা, যেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? এক্স দ্বারা ডিনোট করি। তো আমার এই যে ওয়াই অক্ষ যে আছে, ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষে আমরা বসাই হচ্ছে শক্তি। কাকে বসাই বলতো ভাইরা? শক্তিকে বসাই, এনার্জিকে বসাই। ঠিক আছে? তার মানে এই বিক্রিয়ককে যদি তোমার উৎপাদে পরিণত হইতে হয়, তাহলে তাকে কি করতে হবে? একটা শক্তির দেওয়াল টপকাইতে হবে, শক্তির দেওয়াল টপকাইতে হবে। এই যে শক্তির দেওয়ালের যে চূড়া, এই চূড়াটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা, অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো ওয়াই অক্ষে আমরা কি দিছি? ওয়াই অক্ষে আমরা দিছি হচ্ছে শক্তি, এক্স অক্ষে হচ্ছে সময় বা বিক্রিয়ার প্রপোজিশন। ওকে, বিক্রিয়ার অগ্রগামিতা, বিক্রিয়ার অগ্রগামিতা, এক্স অক্ষে থাকে বিক্রিয়ার অগ্রগামিতা, আর ওয়াই অক্ষে থাকে হচ্ছে আমাদের শক্তি, বা এক্স অক্ষে টাইম দিলে হবে, সমস্যা নাই। ওকে, এখন এখন তুমি খেয়াল করো যে ভাইয়া এই যে পয়েন্টটা আছে, এই যে এই পয়েন্টটা, এটা কার শক্তি? এই পয়েন্ট বরাবর কে আছে? এই পয়েন্ট বরাবর আমাদের বিক্রিয়ক আছে, তো এটাকে আমরা বলি বিক্রিয়কের শক্তি। এই পয়েন্টে কে আছে? এই পয়েন্টে আমাদের উৎপাদ আছে, তাহলে এটাকে আমরা বলি উৎপাদের শক্তি। আর বলতো এই পয়েন্টে কে আছে? এই পয়েন্টে আছে আমাদের অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স। তাহলে এটাকে বলা হয় এই ইএক্স, মানে অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থার শক্তি। ক্লিয়ার? অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থার শক্তি। ওকে, ফাইন, এটুকু বুঝতে পারছি আমরা। এখন এইখান থেকে এবার আসি ইম্পর্টেন্ট জিনিসটাতে। ঠিক আছে, এবার এই জায়গা থেকে আমরা আমাদের ইম্পর্টেন্ট জিনিসটাতে যাব। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে, তুমি একটু লক্ষ্য করো যে ভাইয়া এই জায়গাতেই একটা নতুন টার্ম আসে, সক্রিয়ণ শক্তি, বা এই সক্রিয়ণ কথাটার মানে কি, এটাকে তোমাকে বুঝতে হবে। সক্রিয়ণ শক্তি জিনিসটা আসলে কি? সক্রিয়ণ শক্তি জিনিসটা হচ্ছে যে একটা বিক্রিয়কের বিক্রিয়া করার জন্য ন্যূনতম যেই শক্তিটুকুর প্রয়োজন, সেটাকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। আচ্ছা, ব্যাপারটা আমরা বুঝি নাই, চলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, জাস্ট একটু ওয়েট করো। সাপোজ তুমি বাজারে একটা কলম কিনতে যাবা, তুমি বাজারে একটা কলম কিনতে যাবা, একটা ভালো কলম কিনতে যাবা। এখন কলমটার দাম 30 টাকাও হইতে পারে, কলমটার দাম 50 টাকাও হইতে পারে, কলমটার দাম 60 টাকাও হইতে পারে, আবার কলমটার দাম 20 টাকাও হইতে পারে। ঠিক আছে? তো এখন তুমি কলম কিনতে যাবা, এখন তুমি কত টাকা নিয়ে যাবা কলম কিনতে? যে 50 টাকা হইতে পারে, 60 টাকাও হইতে পারে, তুমি আনসার্টিনিটির মধ্যে আছো। তুমি কত টাকা নিয়ে যাবা? ভাই অবভিয়াসলি আমি একটু সেফ নিয়ে যাবো, আমি 100 টাকা নিয়ে যাব, তাই না? কলমটা কিনতে আমি কত টাকা নিয়ে যাব? 100 টাকা নিয়ে যাব, কারণ 100 টাকা নিলে আমি শিওর আমি কলমটা কিনতে পারতেছি। 100 টাকা নিলে আমি শিওর আমি কলমটা কিনতে পারতেছি, তাই না? এইটুক তো বুঝতে পারার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি 100 টাকা নিয়ে যাব, তাহলে আমি কলমটা আমি সুন্দর মতো কিনে আনতে পারবো। আচ্ছা ফাইন, এখন শুনো কাহিনী, এবার শোনো। এখন ধরো তোমার কাছে আগে থেকে আছে 20 টাকা, তোমার কাছে আগে থেকে 20 টাকা আছে। এখন তুমি কলমটা কিনতে লাইব্রেরিতে যাবা,
তোমার আর এক্সট্রা কত টাকার প্রয়োজন এই লাইব্রেরিতে যাওয়ার জন্য? তোমার এক্সট্রা আর কত টাকার প্রয়োজন বলো? আমার কাছে আছে 20 টাকা, ঠিক আছে। এখন আমার লাইব্রেরিতে যাইতে হইলে আমার যোগ্যতা হচ্ছে 100 টাকা নিয়ে ঢোকা লাগবে। হ্যাঁ, লাইব্রেরিতে যাইতে হইলে আমার আরো 100 টাকা, আমার হচ্ছে কি করতে হবে, 100 টাকা তোমার হচ্ছে নিয়ে লাইব্রেরিতে ঢুকতে হবে। আছে আমার কাছে 20 টাকা, তাহলে আমার আর এক্সট্রা কত টাকা লাগবে? কত টাকা হইলে আমি হচ্ছে লাইব্রেরিতে ঢুকতে পারবো কলমটা কেনার জন্য, আমি যোগ্যতা অর্জন করব? বলো তো তাইলে কত টাকা? তোমরাই বলো, একটু কমেন্ট করে জানাও তো। কত টাকা নিতে? 80 টাকা। ভেরি গুড। কত টাকা লাগতেছে এক্সট্রা? কত টাকা লাগতেছে? 80 টাকা লাগতেছে। এই যে এক্সট্রা আরো কত টাকা তোমার লাগতেছে, এক্সট্রার কত টাকা দরকার, সেটা কি বলা হয়? সক্রিয়ণ শক্তি। সেটা কি বলা হয়? কি সক্রিয়ণ শক্তি। বুঝা গেছে? তাহলে এখন তোমরা এখান থেকে আমাকে বলবা যে ভাইয়া এখানে আমার সক্রিয়ণ শক্তি কোনটা? তোমরা এবার 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 এই জায়গা থেকে আমাকে বলবা যে এই জায়গাতে আমাদের সক্রিয়ণ শক্তি কোনটা। খেয়াল করো, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, এটা হচ্ছে সক্রিয়ণকৃত জটিল অবস্থার শক্তি। তাকে বিক্রিয়া করতে হলে এইটুকু পর্যন্ত উঠতে হবে। তাইলে আর তাকে এক্সট্রা কতটুকু উঠা লাগতেছে? এক্সট্রা তার কত শক্তি লাগতেছে? এক্সট্রা তার এতটুকু শক্তি লাগতেছে না? এই পুরা দেওয়ালটা সক্রিয়ণ শক্তি না, কিন্তু তোমার কাছে অলরেডি 20 টাকা আছে। দেখো পুরা কলম মানে কলম লাইব্রেরিতে যাইতে হলে আমার 100 টাকা নিয়ে যাইতে হবে, মানে আমার কাছে 20 টাকা আছে। তো এক্সট্রা কয় টাকা লাগবে? এক্সট্রা 80 টাকা। এই এক্সট্রা টাকাটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো এই বিক্রিয়কের শক্তি অলরেডি এই লেভেলে আছে, কারণ বিক্রিয়ক এই জায়গায় যাইতে হইলে তাকে আরো এতটুকু শক্তির প্রয়োজন। এই যে শক্তিটুকু, এই যে বিক্রিয়ককে এখানে যাওয়ার জন্য যতটুকু শক্তির প্রয়োজন, এই শক্তিটাকেই আমরা বলি হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। এটা কি আমরা বলি? সক্রিয়ণ শক্তি, বা যেটাকে আমরা ইএ দ্বারা প্রকাশ করি। ইএ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ইএ মানে কি বলতো ভাইয়ারা? অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? তো আমরা এই সক্রিয়ণ শক্তির ডেফিনেশনটা একটু ছোট্ট করে এখানে একটু লিখে ফেলি। এই সাইড দিয়ে ভাই লিখে ফেলতেছি সক্রিয়ণ শক্তির ডেফিনেশনটা কি। ওকে, তাহলে দেখো সক্রিয়ণ শক্তি বা ইএ, সক্রিয়ণ শক্তি ভাই একদম নিচে লিখি, হ্যাঁ, সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইএ দ্বারা, অ্যাক্টিভেশন এনার্জি, ইএ দ্বারা প্রকাশ করা হয়। তো সক্রিয়ণ শক্তি মানে কি? সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে বিক্রিয়ার জন্য, বিক্রিয়ার জন্য বিক্রিয়কের, বিক্রিয়ার জন্য জন্য বিক্রিয়কের, বিক্রিয়কের অকের ন্যূনতম ন্যূনতম যে শক্তির, যে শক্তির প্রয়োজন, বিক্রিয়ার জন্য বিক্রিয়কের ন্যূনতম যে শক্তির প্রয়োজন, সেটা কি আমরা বলি হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। তাইলে একটা বিক্রিয়া করার জন্য কোন একটা বিক্রিয়কের ন্যূনতম ন্যূনতম যেই শক্তিটা প্রয়োজন, সেটা কি আমরা বলি আমাদের সক্রিয়ণ শক্তি। কোন একটা বিক্রিয়া করার জন্য একটা বিক্রিয়কের ন্যূনতম যেই শক্তির প্রয়োজন, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? তাহলে এখন তোমরা এইখান থেকে আমাকে বলবা যে ভাইয়া তোমরা এই জায়গাটা থেকে এবার এবার আমাকে বলবা, এইখান থেকে বলবা যে ভাই এখানে কার শক্তিটা বেশি, বিক্রিয়কের শক্তি বেশি নাকি এই অসক্রিয়ণকৃত জটিল অবস্থার শক্তি বেশি? তোমরা বলো তো এখানে কার শক্তি বেশি? এই সক্রিয়ণকৃত জটিল অবস্থার শক্তিটা বেশি, তাই না? ইএক্স এর শক্তির মানে যখন যে গ্রাফ এর উপরে আছে, তার মানে কি এটার মানটা বেশি, আর এটার মানটা কি আমাদের কম, তাই না? আচ্ছা, তাহলে এখন এখান থেকে তোমরা আমাকে বলো তো ভাইয়া যে ভাইয়া তাহলে আমার এখানে অ্যাক্টিভেশন এনার্জি বা আমার সক্রিয়ণ শক্তির মানটা কত? এই জায়গা থেকে তোমরা আমাকে বলবা সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি কতটুকু? সক্রিয়ণ শক্তি কতটুকু ভাইয়া? সক্রিয়ণ শক্তি হচ্ছে আমাদের এই অংশটুকু, অর্থাৎ এইটা আর এইটা, এই দুজনের মাঝখানে যে ব্যবধান, এই ইএক্স আর ইআর, হ্যাঁ, এই যে এখানে এই গ্যাপটুকুকে বলি আমরা সক্রিয়ণ শক্তি। তাহলে আমি ই ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? ই ইকুয়াল টু হচ্ছে আমাদের ইএক্স মাইনাস ইআর। ই ইকুয়াল টু কি বলতো? ইএক্স মাইনাস ইআর। ওকে, তাহলে সক্রিয়ণ শক্তি সমান সমান কি? সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে ইএক্স মাইনাস ইআর। ইএক্স মানে কি? এই অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থার শক্তি, মাইনাস হচ্ছে তোমার বিক্রিয়কের শক্তি। তুমি করে দিলে তুমি কি পেয়ে যাবে বলো তো ভাইয়ারা? তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? বলো এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো। এই অংশটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
জোস, ওকে। তাহলে এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া এইটুক তো আমরা বুঝতে পারছি মাশাআল্লাহ, হ্যাঁ। এখন এখন এই যে এই জায়গাটা আছে এইখানে খেয়াল করো, এখানে একটু যদি তোমরা একটু লক্ষ্য করো যে আমার এটা কার শক্তি বলো তো ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি। আর এই বরাবর যদি আমরা আগাই তাহলে এটা আমাদের কার শক্তি বলো তো? এই বরাবর আগাইলে এটা আমাদের কার শক্তি? এই বরাবর এই বরাবর এটা আমাদের কার শক্তি তোমরাই বলো। একটু তাকাও, খেয়াল করো। এই যে এই বরাবর এটা আমাদের কার শক্তি? এটা আমাদের কার শক্তি তোমরাই বলো। এটা আমাদের কার শক্তি? এই বরাবর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শক্তি, এটা আমাদের উৎপাদের শক্তি, তাই না? এটা আমাদের কার শক্তি? এটা আমাদের উৎপাদের শক্তি। তো এই যে দুইটা শক্তির যে ডিফারেন্স, এই যে উৎপাদের শক্তি আর হচ্ছে আমাদের কি বিক্রিয়কের শক্তির যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলা হয় হচ্ছে তোমার ডেল এইচ। এটা কি আমরা বলি আমাদের ডেল এইচ। এটা কি বলা হয় বলতো? ডেল এইচ বলা হয়। তাইলে এই বিক্রিয়কের শক্তি আর উৎপাদের শক্তির মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা কি বলা হয় তোমার? ডেল এইচ। সেটাকে কি বলা হয় বলতো ভাইয়ারা? ডেল এইচ। তাহলে এই বিক্রিয়কের শক্তি আর উৎপাদের শক্তির মাঝখানে যে পার্থক্যটুকু থাকে সেটা কি আমরা বলি হচ্ছে আমাদের ডেল এইচ। ওকে, এইটুক বুঝতে আমার মনে হয় আপনাদের কারোরই কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, ভালো কথা। আচ্ছা, ওকে, এবার আসো খেয়াল করো। এখন এখন তাইলে আমি এখান থেকে ডেল এইচ সমান সমান কি লিখতে পারি বলো তো ভাইরা? আমি ডেল এইচ সমান সমান মনে রাখবা, সবসময় মনে রাখবা ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ইপি মাইনাস ইআর। ইপি থেকে ইআর বিয়োগ করলে ডেল এইচ পাওয়া যায়। ইপি মাইনাস ইআর, এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? সব সময় মনে রাখতে হবে যে এই দুইটা হচ্ছে তোমার ফর্মুলা। ই ইকুয়াল টু হচ্ছে ইএক্স মাইনাস ইআর, আর ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ইপি মাইনাস ইআর। ইএক্স ইকুয়াল টু হচ্ছে ইএ ইকুয়াল টু হচ্ছে ইএক্স মাইনাস ইআর, আর ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ইপি মাইনাস ইআর। ওকে, তাহলে এখন তোমরা আমাকে এখান থেকে বলবা কার শক্তি বেশি, ইপির মান বেশি নাকি ইআর এর মান বেশি? তোমরাই বলো কারটা বেশি, ইপি বেশি নাকি ইআর বেশি? কার শক্তি বেশি ভাইয়া? ইপি বেশি নাকি ইআর বেশি? কার শক্তি বেশি ভাইয়া? কার শক্তি বেশি তোমরাই বলো। ইপি বেশি না ইআর বেশি? অবভিয়াসলি ইপি বেশি, উৎপাদের শক্তি বেশি। তাহলে এখন তুমি বলো ইপি থেকে যদি ইআর বিয়োগ করি, দেখো এটার মানটা বড়, এই মানটা ছোট, তাহলে একটা বড় মান থেকে ছোট মান যদি বিয়োগ করি তাহলে ভ্যালুটা কি আসবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? ভ্যালুটা পজিটিভ আসবে। আর বলো ডেলেইস পজিটিভ কোন ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? তোমরাই বলো ডেলেইস পজিটিভ কোন ধরনের বিক্রিয়ার? তাপ উৎপাদী বিক্রিয়ার। তাহলে এই বিক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইপি গ্রেটার দেন ইআর। যেহেতু ইপি গ্রেটার দেন ইআর, এই বিক্রিয়ার জন্য, এই গ্রাফটার জন্য, হ্যাঁ খেয়াল করো এখানে কি দেখতে পাচ্ছি? ইপি গ্রেটার দেন ইআর, অর্থাৎ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির থেকে বেশি। যেহেতু ইপি গ্রেটার দেন ইআর, তাহলে তোমরাই বলো এটা আমাদের কি বিক্রিয়া? এটা আমাদের কি বিক্রিয়া? এটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির গ্রাফ। সরি, এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। আমি কি বলতেছি? ডেলিস পজিটিভ, ডেলিসের মান আসবে আমাদের এখানে পজিটিভ। ডেলিস পজিটিভ কার? তাপহারী বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। এই গ্রাফটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির গ্রাফ। ক্লিয়ার? ওকে, আমি একটু মনে ভুল বলছি। ইপি গেটার মাইনাস ইআর, তাহলে কি ডেলিসের মানটা পজিটিভ আসবে। আর পজিটিভ কার বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। পজিটিভ কার বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়ার গ্রাফ। ওকে ফাইন, আশা করি এইটুক বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা নাই। তাহলে এই গ্রাফটা কার বলেন তো? তাপহারী বিক্রিয়ার। এই গ্রাফটা কার? তাপহারী বিক্রিয়ার। তার মানে একটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ কোনোদিন সোজা পথে হইতে পারে না। এদেরকে একটা কি করতে হবে? সবসময় শক্তির দেওয়াল টপকাইতে হবে, রাইট? আর এই শক্তির দেওয়ালের যে চূড়াটা সেটাকে বলা হয় কি? অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। ক্লিয়ার? এই চূড়াটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। ওকে ফাইন, ভালো কথা। আচ্ছা, তাহলে এরা কি করতেছে? এরা হচ্ছে তোমার উৎপাদ উৎপন্ন করতেছে। এরা হচ্ছে কি উৎপন্ন করতে? উৎপাদ। এখন এখন কথা হচ্ছে এই যে সক্রিয়ণকৃত জটিল অবস্থার যে শক্তি, এখান থেকে আমরা যদি বিক্রিয়কের শক্তিটাকে বিয়োগ করি, এই অবস্থা থেকে যদি বিক্রিয়কের শক্তিটা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। আর ডেল এইচ সমান সমান হচ্ছে ইপি থেকে ইআর বিয়োগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্রাফে ইপিটা বড়,
তাই আমরা ইপি বড় আর ইয়ার ছোট, তাহলে ডেল এইচ এর মানটা আসবে পজিটিভ। আর ডেল এইচ এর মান যদি পজিটিভ আসে সেটাকে আমরা কি বলি বলতো ভাইয়ারা? সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। সো এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়ার গ্রাফ। ওকে, এখন সিমিলার কেসটাই আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য করতে চাই, তাহলে আশা করি এই গ্রাফটা তোমরা নিজেরাই পারবা। যে আমাদের এই গ্রাফটা আমার মনে হয় না এখন আর তোমাকে আমার এঁকে দিতে হবে। হ্যাঁ, সাপোজ এই জায়গাতে আছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট। ওকে, ধরো এইখানে আছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট, এই জায়গাতে আছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট। ওকে, আর এইখানে আছে হচ্ছে আমাদের এটা হলো প্রোডাক্টের শক্তি। তাহলে এখন তোমরাই বলো, এই বিক্রিয়ক থেকে যদি তোমার প্রোডাক্ট হইতে হয় তাহলে কি ডিরেক্টলি নামতে পারবে? তোমরাই বলো তো ভাইয়া, এরা কি এরকম ডিরেক্টলি আসতে পারবে এখান থেকে এখানে? অবভিয়াসলি এরা কিন্তু ডিরেক্টলি আসতে পারবে না। তাকে এদেরকে কি করতে হবে ভাইয়া? এদেরকে আমাদের একটা শক্তির দেওয়াল টপকায় তারপরে নামতে হবে। তাইলে গিয়ে তুমি কি পাবা? তাইলে শক্তির দেওয়াল টপকায় তারপরে নামতে হবে, তাইলে তুমি তুমি হচ্ছে উৎপাদ পাবা। তাহলে এখন তুমি বলো এই পয়েন্টটাকে আমরা কি বলি? এই পয়েন্টটাকে, এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের এক্স, এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের এক্স, এবং এইটা হচ্ছে আমাদের ই এক্স, এটা হচ্ছে আমাদের ই আর, এটা হচ্ছে আমাদের ইপি, তাই না? আচ্ছা ফাইন। এখন তুমি বলো তাহলে এখান থেকে সক্রিয় শক্তি কতটুকু? এই জায়গা থেকে আমাদের সক্রিয় শক্তি কতটুকু তোমরা আমাকে বলো তো দেখি ভাইরা, বুঝি কিনা। এখান থেকে আমাদের সক্রিয় শক্তি কতটুকু বলে ফেলেন, বলে ফেলেন তো ভাইয়ারা। এই জায়গা থেকে আমাদের সক্রিয় শক্তিটা কতটুকু আপনারাই বলেন, সক্রিয় শক্তি কতটুকু এখান থেকে? ভাইয়া সক্রিয় শক্তি হচ্ছে এই অংশটুকু, এই যে এইখান থেকে এইখানে যে অংশটুকু আছে এই পুরাটা সক্রিয় শক্তি, তাই না? এই পুরাটা সক্রিয় শক্তি না? এই পুরাটা সক্রিয় শক্তি না, এই পুরাটা সক্রিয় শক্তি না। সক্রিয় শক্তি হচ্ছে এই যে এই অংশটুকু, এইটুকু, এইটুকুকে বলি আমরা সক্রিয় শক্তি, তাই না? আর ভাইয়া এতটুকুকে কি বলে? এই যে এখান থেকে এইটুক, এই যে এটাকে জেনে ভাই আমরা কি বলি? এই যে এদের মাঝখানে যে ব্যবধান, সেটাকে যেন আমরা কি বলি ভাইয়ারা বলেন তো? এই ব্যবধানটাকে জেনে আমরা কি বলি? এটাকে যেন কি বলা হয়? এই যে ইপি আর ইয়ার এর মাঝখানে যে ব্যবধান, এই যে ব্যবধানটা, এই ব্যবধানটাকে জানি কি বলে? এটাকে বলা হয় ডেল এইচ। এটাকে বলা হয় কি? ডেল এইচ। এখন তোমরাই বলো এখানে কে বেশি? এইখানে আমাদের হচ্ছে ই আর গ্রেটার দেন, ই আর গ্রেটার দেন হচ্ছে তোমার ইআর গ্রেটার দেন ইপি, ইআর গ্রেটার দেন ইপি। তাহলে আমাদের ডেল এইচ এর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? ইপি মাইনাস ইআর। ডেল এইচ ইকুয়াল টু কি জানি আমরা? ইপি মাইনাস ইআর। তাহলে কে বড়? এবার এখানে দেখো তো ইআরটা বড়, তাহলে ভ্যালুটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? ভ্যালু পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ যদি আসে তাহলে সেটাকে আমরা কোন বিক্রিয়া বলি বলেন তো ভাইয়ারা? এটাকে আমরা বলি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই গ্রাফটা হচ্ছে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য শক্তির গ্রাফ, আর এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য শক্তির গ্রাফ। আশা করি দুইটা কনসেপ্টই তোমরা বুঝতে পারছো। এইখান থেকে প্রায় সময়ই তোমাদের একটা প্রশ্ন আসে, সক্রিয়ণ শক্তি কথাটার মানে কি? সক্রিয়ণ শক্তি কথাটার মানে হচ্ছে একটা বিক্রিয়া করার জন্য কোন একটা বিক্রিয়কের ন্যূনতম যে শক্তিটার প্রয়োজন, বিক্রিয়কের ন্যূনতম যেই শক্তিটার প্রয়োজন সেটা কি বলা হয়? তোমার হচ্ছে সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমত যে আমাদের এই যে সংঘর্ষ তত্ত্ব, সংঘর্ষ তত্ত্ব হচ্ছে একটা তত্ত্ব, অবস্থান তত্ত্ব হচ্ছে আরেকটা তত্ত্ব, দুইটা ডিফারেন্ট দুইটা তত্ত্ব। হ্যাঁ, তো সংঘর্ষ তত্ত্ব তো বলছিল ফার্স্টে সংস্পর্শ হইতে হবে, তারপরে পর্যাপ্ত পরিমাণ শক্তি, এই যে দেখছো পর্যাপ্ত পরিমাণ শক্তি লাগবে, শক্তি ছাড়া হবে না, পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়ে সংঘর্ষ হইতে হবে এবং নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হওয়া লাগবে। ঠিক আছে? আর অবস্থান তত্ত্বতে কি বলছে? অবস্থান তত্ত্বতে বলছে যে ভাই আসলে ডিরেক্টলি হবে না, আপনাকে একটা শক্তির দেয়াল টপকায় পরীক্ষা দিয়ে তারপরে উৎপাদে পরিণত হইতে হবে। তো আপনি একটা শক্তির দেয়াল টপকে তারপরে আপনি উৎপাদে পরিণত হবেন। বুঝতে পারছেন? ওকে ফাইন। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের এখান থেকে যা যা জানা প্রয়োজন ভাই সবই তোমাদেরকে দিয়ে দিলাম, বুঝাই দিলাম। ওকে, তো এইবার ধরো এখন তোমাদেরকে ভাইয়া হচ্ছে কয়েকটা কেস দিব, যেগুলো থেকে তোমাদের কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা নিজেরা সলভ করবে, আই হোপ তোমরা এগুলা প্রত্যেকেই পারবে। ওকে, ওকে ফাইন, আসো দেখো। ওকে, তো ধরো তোমাকে আমি বললাম যে আমার এই জায়গাতে আছে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক, এইখানে আছে হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, তাহলে একে কি করতে হয়েছে? একটা শক্তির দেয়াল টপকায় তারপর এখানে আসা লাগছে। তো এই পয়েন্টের শক্তিটা আমি দিয়ে দিলাম, এই জায়গাতে শক্তিটা হচ্ছে 200। ওকে, এই পয়েন্টের শক্তিটা আমি তোমাকে দিয়ে দিলাম 200, আর তোমাকে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এইখান থেকে এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, 200, তারপর ধরো তোমাকে আমি এইখানে দিয়ে দিলাম হচ্ছে এই বরাবর শক্তি হচ্ছে তোমার 100,
আর এই বরাবর শক্তিটা হচ্ছে তোমার 50। ওকে, দ্যাটস ইট। এখন এইখান থেকে গ্রাফ থেকে তোমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, ইএ ইকুয়াল টু হোয়াট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু হোয়াট, এবং তোমরা আমাকে বলবা এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। ওকে, এন্ড 3 নম্বর প্রশ্নটা হচ্ছে উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত। উল্টা বিক্রিয়ার ইএ ইকুয়াল টু হোয়াট, ওকে, 3টা প্রশ্ন। আমরা এই 3টা প্রশ্ন এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এন্ড এই যে দেখো তোমরা সবাই কিন্তু অ্যান্সার দিয়ে দিতেছো, ভেরি গুড, ভেরি গুড। এটা তাপ উৎপাদী, থ্যাংক ইউ সো মাচ। এটা তাপ উৎপাদী, হ্যাঁ বুঝে গেছি আমরা, বুঝেই গেছো এটা তাপ উৎপাদী, সো থ্যাংক ইউ। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়াতে কার শক্তি বেশি? বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির থেকে বেশি, ঠিক আছে। ওকে, E equal to 100, থ্যাংক ইউ, সবাই অ্যান্সার দিয়ে দিছে E equal to 100, মাশাআল্লাহ। E equal to আমরা কি জানি, EX মাইনাস ER। তাহলে আমাদের এখানে কি হবে, EX এর মান কত 200 মাইনাস ER এর মান কত 100, তাহলে আমাদের কত আসতেছে 100, ফাইন। আচ্ছা, ডেল এইচ এর মান কত বলো। ডেল এইচ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে ইপি মাইনাস ইআর, ইপি মাইনাস ইআর। তাহলে এখন তুমি বলো ইপির মান কত, ইপির মান হচ্ছে 50, ইআর এর মান কত, ইআর এর মান হচ্ছে 100, তাহলে আমার ভ্যালুটা কত আসতেছে -50। ওকে, তাহলে এইখানে আমাদের ডেল এইচ এর মান আসতেছে -50। আচ্ছা, উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 500, সেরা, অস্থির পোলাপান, সেরা সেরা। উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি তোমরা অনেকেই পারছো, দ্যাটস গ্রেট, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি পারছো। আচ্ছা, তাহলে এখানে আমাদের ডেল এইচ এর মান হচ্ছে -50, ওটা হচ্ছে 100, সবই ঠিক আছে। উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আচ্ছা যখন তোমাকে বলতেছে উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, তখন তখন কিন্তু যখন এবার দেখো বিক্রিয়াটা উল্টায় গেছে, তো বিক্রিয়াটা যদি উল্টায় যায়, এই দেখো এই বিক্রিয়াটা উল্টায় গেছে, উল্টায় গেলে কি হবে, যদি বিক্রিয়াটা উল্টায় যায় তাহলে এইটা হয়ে যাবে বিক্রিয়ক, এটা হয়ে যাবে উৎপাদ। দেখো এই বিক্রিয়ার জন্য এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। যখন তোমাকে বলতেছে উল্টা বিক্রিয়া, উল্টা বিক্রিয়াতে কি হবে, ধরো সাপোজ এ থেকে বি হচ্ছে একটা বিক্রিয়া, এন্ড এই বিক্রিয়াতে বিক্রিয়ক হচ্ছে এ, উৎপাদ হচ্ছে বি। যখন তোমাকে বলতেছে উল্টা বিক্রিয়া, উল্টা বিক্রিয়া মানে কি, এবার হচ্ছে বিক্রিয়ক হচ্ছে বি, উৎপাদ হচ্ছে এ, তাহলে এই প্রোডাক্টটা হয়ে যাবে তোমার কি বিক্রিয়ক, এই প্রোডাক্টটা হয়ে যাবে তোমার বিক্রিয়ক, তাই না। তাহলে উল্টা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, তাহলে এই জায়গাতে ই ইকুয়াল টু কত হবে, বা এই জায়গাতে ই ইকুয়াল টু হবে আবারও ইএক্স মাইনাস ইআর, ইএক্স মাইনাস ইআর। এইবার এখানে ইআর মানে হচ্ছে ইপি, তাইলে আমাদের এখানে বসাইতে হবে ইএক্স এর মান কত 200, আর ইপির মান হচ্ছে 50, 200 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 150, 150। ওকে, 150। তাহলে উল্টা বিক্রিয়ার জন্য কত 150। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করো। যখন তোমাকে বলতেছে বিক্রিয়াটা উল্টাই গেছে, তার মানে এই বিক্রিয়াটা উল্টাই গেছে, তাহলে এখন উল্টায় যদি যায় তাহলে উৎপাদ হয়ে যাবে বিক্রিয়ক, আর বিক্রিয়কটা হয়ে যাবে উৎপাদ। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। তা আমরা কি জানি উল্টা বিক্রিয়ার জন্য কি হয় সক্রিয়ণ শক্তি, মানে যে কোনো বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি কেমনে বের করে ভাইয়া, এইখান থেকে বিক্রিয়কেরটা বিয়োগ করতে হয়, তো উল্টা বিক্রিয়ার জন্য এটাই হয়ে যাবে কি বিক্রিয়ক, তাই না। তাহলে এইটা এইখান থেকে এইটা বিয়োগ করতে হবে, তার মানে 150, 150, ভেরি গুড, ভেরি গুড, ফাইন। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে গাইজ, আসো আমরা আরেকটা অঙ্ক করি, এটাও আমি তোমাদেরকে দিলাম, এটা তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে। সো লেটস ডু ইট, দেখি পারো কিনা। এটা পারলে তোমরা বস, এটা যদি পারো তাহলে তোমরা এক একজন বস, ঠিক আছে। চলো শুরু করি। তো ধরো এই যে এখানে তোমাকে আমি দিলাম যে এই জায়গাতে আছে হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্ট, এই জায়গাতে আছে হচ্ছে আমাদের উৎপাদ প্রোডাক্ট, এই একটা শক্তির দেয়াল টপকাইছে, ফাইন। এখন এই জায়গাতে ভ্যালুটা দেওয়া আছে 200, এটার ভ্যালু দেওয়া আছে 200, এই জায়গাতে ভ্যালুটা দেওয়া আছে 100, এবং এইখান থেকে একটা জিনিস দেওয়া আছে, খেয়াল করো, এবার এখানে এইটুকুম দেওয়া আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত,
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই যে এটা, এই যে এটা, এইটুকের মান দেওয়া আছে, এইটুকের মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে তোমার হচ্ছে 100, এটার মান দেওয়া আছে 100, না এটা ই এ ই এ ই এ ই এ, আচ্ছা ফাইন, ইয়ার তো তুমি জানো না, এটার মান দেওয়া আছে 100, ওকে ফাইন, ধরো এইটার মান দেওয়া আছে 100, আচ্ছা হ্যাঁ, এখন এখন ধরো এবার তোমার কাজ হচ্ছে, এখান থেকে আমি তোমাকে বললাম এই অবস্থায় আছে, তোমার কোশ্চেনটা হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু হোয়াট, করো দেখি এটা করো, ঠিক আছে, ডেল ইজ ইকুয়াল টু হোয়াট, অথবা ধরো এরকম ভাবে দিলাম, দাঁড়াও উল্টাটা দেই, উল্টাটা দেই, এইখান থেকে এইখানে, এই যে এইটা থেকে এইটা, এই জায়গাতে দেওয়া আছে ডেল এইচ এর মান হচ্ছে তোমার এখানে দেওয়া আছে 50, কোশ্চেনটা হচ্ছে ইএ ইকুয়াল টু হোয়াট, ইএ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে কোশ্চেন, দেখি করো তো দেখি, ডেল এইচ দেওয়া আছে 50, এই অবস্থায় এই পুরো গ্রাফটা দেওয়া আছে এরকম ভাবে, এখন কোশ্চেন হচ্ছে তোমার এই জায়গাতে ইএ ইকুয়াল টু হোয়াট, ইএ ইকুয়াল টু হোয়াট, ওকে, ই ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ দেখি তোমাদের হয়, পারছো কিনা তোমরা, ই ইকুয়াল টু হোয়াট, দেখো কিসের মান দেওয়া, ডেলিচের মান দেওয়া, অ্যান্সার অনেকেই দিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ, আমার আমরা সলিউশন করি এখানে, সমাধান, তাহলে আমাদের সমাধানটা কি খেয়াল করো, প্রথমত তোমাকে বলছে ডেল এইচ দেওয়া, আমরা কি জানি ভাইয়া দেখো তো, ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ইপি মাইনাস ইআর, ইপি মাইনাস ইআর, তাই না, আর তোমাকে কি বের করতে হবে, ইএ, ইএ সমান সমান কি জানি আমরা, ইএ সমান সমান জানি আমরা ইএক্স মাইনাস ইআর, এখন তুমি বলো তোমার ইএক্স এর মান কত, ওই যে বলে দিছে 200, আমি ইএক্স এর মান জানি 200, ইয়ার এর মান কত, ইয়ার এর মানটা আমার এখানে দেওয়া নাই, তাহলে আমার সামহাও ইয়ার এর মানটা বের করতে হবে, আমি সেটা কিভাবে করতে পারি, একটু খেয়াল করো, এইখান থেকে আমার ডেলিচ এর মান কিন্তু দেওয়া আছে, তুমি একটু দেখো এখান থেকে আমাদের ডেলিচ এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, ডেলিচ এর মানটা কিন্তু দেওয়া আছে, তা আমি কিন্তু এখানে লিখতেই পারি, এই যে ডেলিচ ইকুয়াল টু কি বলতো ভাইরা, ডেলিচ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইপি মাইনাস ইয়ার, তো ডেলিচ এর মান কত দেওয়া 50, এখন দেখ ইপির মান কত দেওয়া, এই যে ইপির মান দেওয়া আছে 100, ইপির মান দেওয়া আছে 100, তাহলে মাইনাস ইয়ার, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে ইয়ার এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ইয়ার এর মান হচ্ছে 50, তাহলে আমার এখন সক্রিয় শক্তি বের করতে হবে, তাহলে ইএক্স মাইনাস ইয়ার, তাহলে ইয়ার এর মানটা এখানে দেওয়া ছিল না, বাট আমি সামহাও এখান থেকে বের করে ফেলছি, ইয়ার এর মান হচ্ছে 50, তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে 150, সো দিস ইজ আওয়ার অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের উত্তর, তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের সক্রিয় শক্তির মান হচ্ছে 150, ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ।
লাভ ইউ গাইস, অস্থির 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 অস্থির। তাহলে এইখান থেকে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে আসলে সক্রিয়ণ শক্তির কনসেপ্টটা কি, বা এইখান থেকে যেই ধরনের ম্যাথগুলো আসবে আশা করি এগুলো তোমরা পারবা। কি খুব সোজা লাগতেছে না? খুবই সোজা লাগতেছে, রাইট? বাট এই ধরনের অঙ্ক আমাদের অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে এবং স্টুডেন্টরা পারে না। কেন পারে না? কনসেপ্টই জানে না, ঠিক আছে? এগুলো কনসেপ্টই ঠিক মতো শিখে নাই, এই জন্য পারে না। সো অ্যান্ড আই হোপ তোমরা এই জিনিসগুলো পারবে। একদম ছোট ছোট জিনিস হইতে শুরু করে যা যা তোমাদের প্রয়োজন সবই ভাইয়া তোমাদের ইনশাল্লাহ পড়াই দিব। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তোমাদের একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিই। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমাকে আমি বললাম যে এই যে এরকম আছে, এ বি এর সাথে সি বিক্রিয়া করতেছে, এ বির সাথে সি বিক্রিয়া করতেছে, ওকে? এবং আমার যে উৎপাদটা হবে, এই যে এর হচ্ছে বিক্রিয়ক আর কি, এ বি প্লাস সি হচ্ছে আমাদের বিক্রিয়ক। আর আমার যে উৎপাদটা হবে, উৎপাদটা হচ্ছে এরকম এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এটা হচ্ছে আমাদের উৎপাদ, ঠিক আছে? তাহলে এ বির সাথে এ বি এর সাথে সি বিক্রিয়া করতেছে, আর আমার এখানে এ এর সাথে মানে এরা উৎপাদটা কি হবে, এই যে বি আর সি, বিসি, এ হচ্ছে আলাদা হয়ে যাবে, বিসি হবে। তো ঘটনাটা কি হয় তোমরা জানো? ঘটনাটা কি হয় যে এই পয়েন্টে যখন যায় না, এই পয়েন্টে যখন উঠে তখন কি হয় দেখো, এই এ আর বি এর মধ্যে বন্ধনটা আস্তে আস্তে ভাঙতে থাকে, এ আর বি এর বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, আর এই বি আর সি এর মধ্যে বন্ধনটা আস্তে 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 বাড়তে থাকে, বাড়তে থাকে। এবং এবং খেয়াল করো, আমি যদি তোমাকে বলি এইখানে এদের মাঝখানে 100% বন্ড আছে, 100% বন্ড আছে, রাইট? এইখানে কার মাঝখানে বন্ড? এই বি আর সি এর মাঝখানে 100% বন্ড, রাইট? এই পয়েন্টে এই যে সক্রিয়ণকৃত জটিল অবস্থা বা অবস্থান্তর অবস্থায় কি হয় জানো? এই বি এর সাথে এরও থাকে 50% বন্ধন, আবার বি এর সাথে সি এরও থাকে 50% বন্ধন। বুঝছো? তার মানে যখন সক্রিয়ণকৃত জটিল অবস্থায় যায়, এটাকে কেন সক্রিয়ণকৃত জটিল অবস্থা বলে? কারণ এ শক্তি অর্জন করছে, মানে সক্রিয়ণ শক্তি অর্জন করছে, কিন্তু দেখো একজন বি কে নিয়ে দুইজন টানাটানি করতেছে, এদিকে এও টানাটানি করতেছে, সিও টানাটানি করতেছে, এই জন্য এটাকে বলা হয় জটিল অবস্থা। এবং এটাকে বলা হয় অবস্থা অন্তর অবস্থা। কেন অবস্থা অন্তর অবস্থা? দেখো, আগে আগে বি ছিল এ এর সাথে, এখন বি চলে যাচ্ছে সি এর সাথে, তাহলে কি হচ্ছে? এটা কি দুইটা জিনিসের অন্তর, মানে কি মাঝে আছে না? তো মাঝে মানে কি অন্তর না? এটা কি বলা হয় অবস্থা অন্তর অবস্থা, মানে আগের অবস্থা আর পূর্বের অবস্থার মিডলের অবস্থা, এই জন্য বলা হয় অবস্থান্তর অবস্থা। তো আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ধরো আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই। ধরো তোমাকে আমি বললাম এরকম যে আমার কাছে এখানে আছে মনে করো কপার সালফেট আর জিঙ্ক, কপার সালফেট আর জিঙ্ক। তোমরা জানো জিঙ্ক কপার সালফেটে কপারের লাথি মেরে বাড়ি করে দিবে, বাড়ি করে দিয়ে কি তৈরি করবে এখানে? জিঙ্ক সালফেট, আর তৈরি করবে কি তোমার বলো তো? কপার। তাই তো, এটাই তো হয়েছে, আমাদের বিক্রিয়া তো সাধারণত এটাই হয়, তোমরা জানো। তাহলে এখন তোমরা বলো তো এই অবস্থায়, এই সক্রিয়ণকৃত জটিল অবস্থায়, ঠিক আছে, যদিও এটা উল্টো হয়েছে, মানে এইখানে এক্সাম্পলটা দেওয়া দরকার ছিল, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? হোয়াট এভার, ওটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? আমি এইখানে এটা তাপ হারি, বাট তোমাদের ওটা ওইটা প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট আমি কনসেপ্ট বোঝানোর জন্য তোমাদেরকে বুঝাচ্ছি, ওকে? কনসেপ্ট বোঝানোর জন্য, হ্যাঁ? এটা এই কপার সালফেট আর জিঙ্ক, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে এটা হচ্ছে গ্রাফটা এরকম হবে, গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? গ্রাফটা হচ্ছে তোমার এরকম হবে, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দিছি, বাট স্টিল বাদ দাও, এটা এখানে এক্সাম্পল দিবই না, যাও। হ্যাঁ, এখানে দিলামই না। তো ধরো তোমার হচ্ছে এইখানেই ধরো, তাহলে বলো তো কি হবে? এখানে কি ছিল? কপার সালফেট, কপার সালফেট, আর সি হচ্ছে আমাদের জিঙ্ক। আর এখানে আমাদের কি হয়েছে ঘটনাটা? এখানে আমাদের হবে হচ্ছে এই যে জিঙ্ক সালফেট আর হচ্ছে কপার। তাহলে এখন তোমরাই বলো ঘটনাটা কি হবে এখানে? এই এই পয়েন্টে কি থাকবে? এই পয়েন্টে কে থাকবে? এই যে সালফেট মাঝখানে, এই সালফেটের সাথে কপার এবং জিঙ্কের 50% বন্ধন থাকবে। অর্থাৎ আমার এখানে আগের যে কপার আছে, এই কপার, তারপর হচ্ছে মাঝখানে কে থাকবে? সালফেট, আর এখানে কে থাকবে বলতো? জিঙ্ক। কত পার্সেন্ট? 50%, 50%। ওকে, সেই জিনিসটা মাথায় রেখো আর কি, হ্যাঁ? এই জিঙ্কের সাথে কপার এবং সালফারের এই সক্রিয়ণকৃত অবস্থায় গেলে 50-50% বন্ধন থাকে। ওকে, আশা করি এইটুক বুঝতে কারো কোনো সমস্যা নাই। ওকে, ফাইন। ওকে, তো চলেন তাহলে, এই হলো আমাদের কাহিনী, এন্ড দ্যাটস ইট। আশা করি এখান থেকে যে অঙ্কগুলো আসবে, যে কনসেপ্টটা আসবে, সবই আপনারা পারবেন এখন, হ্যাঁ? একদম ধরে ধরে প্রতিটা জিনিস ভাই পড়াই দিছি, এন্ড এইখান থেকে কোনো কিছু না বুঝার কোনো কিছু নাই, ঠিক আছে? তো কনসেপ্ট আই গেস সবার ক্লিয়ার হয়েছে। চলেন এবার আমরা দেখব হচ্ছে আমাদের যে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, অর্থাৎ বিক্রিয়ার হারের উপর কার কার প্রভাব আছে, কোন কোন জিনিস চেঞ্জ করলে বিক্রিয়ার হার কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? তো বিক্রিয়ার হারের উপর কার কার প্রভাব আছে,
তো সেটাই আমরা এখন একটু আলোচনা করব। ওকে, দেখো এই যে বিক্রিয়ার হারের উপর বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রভাব আছে, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব আছে, বিক্রিয়ার হারের উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে, ঠিক আছে, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আছে, এর উপর প্রভাবকের প্রভাব আছে, এর উপর চাপের প্রভাব আছে, এর উপর বিক্রিয়কের প্রকৃতির প্রভাব আছে, এর উপর আলোর উপস্থিতির প্রভাব আছে, এর উপর শব্দের প্রভাব আছে, ঠিক আছে, কার প্রভাব আছে বলো তো ভাইরা? শব্দের প্রভাব আছে। হ্যাঁ, অর্থাৎ তুমি দেখো যে কোনো কিছু মোটামুটি চেঞ্জ করলে বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যায়। বিক্রিয়ার হার খুবই সেন্সিটিভ জিনিস, তুমি যাই চেঞ্জ করবা বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যাবে, যাই চেঞ্জ করবা বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো মনে রাখবা বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়ার হার, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। ঠিক আছে, আবার ঠিক সিমিলারলি তাপমাত্রার সাথেও সমানুপাতিক সম্পর্ক বিক্রিয়ার হার, তাপমাত্রার সাথেও সমানুপাতিক সম্পর্ক, বিক্রিয়ার হারের তাপমাত্রার সাথেও সমানুপাতিক সম্পর্ক, বিক্রিয়কের ঘনমাত্রার সাথেও সমানুপাতিক সম্পর্ক, বিক্রিয়ার হার সমানুপাতিক। বুঝলা? প্রভাবক, এই প্রভাবকের প্রভাবটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে, বাকিগুলো আসলে আমাদের জন্য তো ইম্পর্টেন্ট কিছু না। তবে মনে রাখবা এই যে চাপ হচ্ছে গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য, যে সকল বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যদি গ্যাসীয় উপাদানের তারতম্য থাকে তখন চাপের প্রভাবটা থাকে, আর সলিড বা লিকুইডের উপর চাপের প্রভাব নাই। বিক্রিয়কের প্রকৃতি, বিক্রিয়ক গুলা কেমন তার উপর ডিপেন্ড করে আমাদের বিক্রিয়ার হার চেঞ্জ হয়। আলো থাকলে বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যেতে পারে, আলো কম হইলে বিক্রিয়ার হার বাড়তে পারে, আবার আলো বেশি হইলে বিক্রিয়ার হার বাড়তে পারে, ডিপেন্ড করবে ওই বিক্রিয়ার প্রকৃতির উপরে। তারপরে শব্দ চেঞ্জ করলে আমার ভাইব্রেশন বাড়ে, শব্দ মানে কি? ওয়েভ, ভাইব্রেশন বাড়লে বিক্রিয়ার হার বাড়ে। ঠিক আছে, তো যাই হোক তোমাদের এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলা, যে জাস্ট একটু মনে রাখবা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাপমাত্রার সাথেও সমানুপাতিক সম্পর্ক, ঘনমাত্রার সাথেও সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলা আমাদের শর্ট সিলেবাসে নাই। এখানে যে টপিকগুলো আছে, এই যে প্রকৃতির প্রভাব, যে এগুলোর প্রত্যেকটা, এই যে তাপমাত্রার প্রভাব বিশেষ করে এবং ঘনমাত্রার প্রভাব সুপার ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে। সো যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, সো এখন এই দুটো জিনিস ভাইয়া তোমাদেরকে কভার করব না। যেমন একটা হচ্ছে অ্যারহেনিয়াসের সমীকরণ এবং আরেকটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, বাট এগুলো আমাদের আউট অফ সিলেবাস। যেহেতু আউট অফ সিলেবাস, সো এই জন্য এইটা তোমাদেরকে আপাতত ভাইয়া পড়াচ্ছি না। ঠিক আছে, আমি একটা রেকর্ডেড ক্লাস এই দুইটার উপরে, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব এবং ঘনমাত্রার প্রভাবের উপরে একটা রেকর্ডেড ক্লাস আপলোড করে দিব। ঠিক আছে, এটা শর্ট সিলেবাসের বাইরে, বারবার বলতেছি শর্ট সিলেবাসের বাইরে। সো এটা তোমাদের পড়তে হবে এখনই, এটা ম্যান্ডেটরি না। অ্যাডমিশনে গেলে আমরা অনেক ডিটেইলে পড়বো, অনেক বলতে অনেক ডিটেইলে পড়বো আমরা এগুলা সব। ঠিক আছে, অ্যাডমিশনে গেলে তখন তোমাদেরকে ভাইয়া পড়াবো, বাট একাডেমিক্সের জন্য তোমাদের এই দুইটা টপিক দরকার নাই, কোনোটাই আসলে দরকার নেই, এগুলো কোনোটাই আসলে আমাদের শর্ট সিলেবাসে নাই। সো এই প্রভাবের যে মানে বিক্রিয়ার উপর কার কার প্রভাব আছে এইটা আমরা দেখলাম, বাট কি ধরনের প্রভাব, কিভাবে প্রভাবটা ফেলে, পুরো ব্যাখ্যাগুলা, এখান থেকে আরো অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, অনেক কিছু আছে, সেটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, তো সেটা তোমাদের আপাতত না পড়লেও হবে, বাট অ্যাডমিশনে গেলে অবশ্যই পড়তে হবে। তারপরও আমি একটা রেকর্ডেড ভিডিও আপলোড করে দিচ্ছি। সো তোমাদের যদি মনে হয় যে তোমাদের এটা, অনেকেই আসো এখানে, অনেক ভালো স্টুডেন্ট আমি জানি, তো তোমাদের যদি মনে হয় যে না ভাই এখনই পড়ে রাখবো, তাহলে তোমরা এটা দেখতে পারো। আর যদি মনে হয় যে না ভাই আসলে দরকার নাই, এক্সট্রা প্রেশার হয়ে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, রেখে দাও, পরে দেখবা অ্যাডমিশনে গিয়ে, তখন দেখবা। ওকে, ফাইন। তো আমরা তাইলে এইখান থেকে কি পড়বো ভাইয়া? বেসিক্যালি মানে এইখান থেকে ভাইয়ারা একটা টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে প্রভাবক। এই টপিকটা নিয়ে ভাই একটু আলোচনা করব। কারণটা কি? কারণটা হচ্ছে প্রভাবক থেকে আমাদের বোর্ডে এমসিকিউ আসে, যদিও এটা আমাদের শর্ট সিলেবাসে নাই, বাট স্টিল প্রভাবক থেকে বোর্ডে বেশ কিছু প্রশ্ন আমি আসতে দেখছি বিগত বছরে। সো দ্যাটস ওয়াই ভাইয়া প্রভাবক নিয়ে তোমাদের সাথে এখন ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, আজানটা শেষ হোক।
ওকে, ঠিক আছে, চলেন তাহলে এবার। হ্যাঁ, তো আমরা তাহলে এবার যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রভাবক। তো খেয়াল করো ভাইয়া, কেন প্রভাবক পড়তেছি আরেকবার একটু বলে নেই যে ভাইয়া, কারণ কারণ হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষাতে প্রভাবক থেকে এমসিকিউ টেমসিকিউ আসে, সেই জন্য আমরা প্রভাবকটা নিয়ে একটু পড়বো, ঠিক আছে? তো এই প্রভাবক থেকে আমরা কি পড়বো, ফার্স্ট অফ অল একটু দেখো, খেয়াল করো। দেখো, প্রভাবকের সম্পর্কে কয়েকটা কথা জানতে হবে আমাদের। তো তোমরা সবাই জানো যে প্রভাবক কি করে। প্রভাবক হচ্ছে আমাদের বিক্রিয়ার হার বাড়ায় দেয় অথবা বিক্রিয়ার হার কমায় দেয়। প্রভাবক কি করে? বিক্রিয়ার হার বাড়ায় অথবা বিক্রিয়ার হার কমায়। এটি হচ্ছে তোমার প্রভাবকের কাজ। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায় বা কমায়। কোন বিক্রিয়ার হার? ভাই, সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ায় বা কমায়, মানে দুইটাই। সম্মুখ বিক্রিয়ার হারও বাড়ায়, পশ্চাৎ বিক্রিয়ার হারও বাড়ায়, মানে প্রভাবক দিলে দুইটা বিক্রিয়ার হারই বেড়ে যায়। সম্মুখ বিক্রিয়ার হারও বেড়ে যায়, পশ্চাৎ বিক্রিয়ার হারও কি বেড়ে যায়। ক্লিয়ার? অথবা সম্মুখ বিক্রিয়ার হারও কমে যায়, পশ্চাৎ বিক্রিয়ার হারও কমে যায়। মানে প্রভাবকের ওস্তাদের কাম হইছে, ওস্তাদ কি করবে? দুইজনের দুইটাই করবে। ওস্তাদ কি করবে বলো তো ভাইয়ারা? ওস্তাদ বিক্রিয়ার হার হয় বাড়াবে নাহলে কমাবে। এখন যখন বাড়াবে তখন দুইটারই বাড়াবে, সম্মুখ বিক্রিয়ারটাও বাড়াবে, পশ্চাৎ বিক্রিয়ারটাও বাড়াবে। আবার যখন কমাবে, সম্মুখেরটাও কমাবে, পশ্চাতেরটাও কমাবে। তার মানে প্রভাবক সম্মুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রিয়া কাউরে চিনে না। হার বাড়ানোর সময় দুইটারই হার বাড়ায়, কমানোর সময় দুইটারই কমায়। ক্লিয়ার? ওকে। এরপরটা কি? বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, মানে প্রভাবক বিক্রিয়া শেষে আগে যেমন ছিল, বিক্রিয়া শুরুতে যেমন ছিল, বিক্রিয়া শেষে একই থাকবে। নিজের কোনো ক্ষতি হইতে দিবে না ওস্তাদ। ঠিক আছে? ওকে, ফাইন। এন্ড লাস্ট হচ্ছে, প্রভাবক দিলে সবসময় একাধিক ধাপে বিক্রিয়া হয়, অর্থাৎ যৌগিক বিক্রিয়া হয়। মনে রাখবা ভাইয়া, একাধিক ধাপের যে বিক্রিয়াগুলো আছে, এই একাধিক ধাপের বিক্রিয়াকে বলা হয় যৌগিক বিক্রিয়া। যে সকল বিক্রিয়াগুলো একাধিক ধাপে হয় তাদেরকে বলা হয় যৌগিক বিক্রিয়া। আর যে সকল বিক্রিয়াগুলা এক ধাপে হয় তাদেরকে বলা হয় মৌলিক বিক্রিয়া। ঠিক আছে? যেই বিক্রিয়াগুলা এক ধাপে হয় তাদেরকে বলা হয় মৌলিক বিক্রিয়া। আর যেই বিক্রিয়াগুলা একাধিক ধাপে হয় তাদেরকে বলা হয় ভাইয়া যৌগিক বিক্রিয়া। ওকে, তো প্রভাবক দিলে সবসময় একাধিক ধাপে বিক্রিয়া হবে। প্রভাবক দিলে কখনোই এক ধাপে বিক্রিয়া হবে না। প্রভাবক দিলে সবসময় কি হবে? একাধিক ধাপে বিক্রিয়া হবে, একাধিক ধাপে বিক্রিয়া হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? কখনোই এক ধাপে বিক্রিয়া হবে না, অর্থাৎ সবসময় যৌগিক বিক্রিয়া হবে। তাহলে প্রভাবক দিলে যৌগিক বিক্রিয়া, আর প্রভাবক না দিলে মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া কারা? এক স্টেপের বিক্রিয়াকে বলা হয় মৌলিক বিক্রিয়া। যৌগিক বিক্রিয়া কারা? একাধিক স্টেপের বিক্রিয়াকে বলা হয় যৌগিক বিক্রিয়া। কখন একাধিক স্টেপের বিক্রিয়া হয়? প্রভাবক দিলে। তার মানে আমি কি বলতে পারি? প্রভাবক দিলে যৌগিক বিক্রিয়া, প্রভাবক না দিলে মৌলিক বিক্রিয়া। এই লাইনটা কষ্ট করে একটু খাতার মধ্যে সুন্দর মতো করে লিখে রাখবা। ওকে, ফাইন। এখন তোমরা বলো যে বিক্রিয়ার হার বাড়ায় কোন ধরনের বিকারক, মানে কোন ধরনের প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায়? বিক্রিয়ার হার বাড়ায় কারা? বিক্রিয়ার হার বাড়ায় হচ্ছে ধনাত্মক প্রভাবক। আর বিক্রিয়ার হার কমায় কারা? কমায় হচ্ছে তোমার ঋণাত্মক প্রভাবক, তাই না? তো এখন আমরা দেখব যে আমাদের আসলে ধনাত্মক প্রভাবক কিভাবে তোমার বিক্রিয়ার হার বাড়ায়। ধনাত্মক প্রভাবক কিভাবে তোমার বিক্রিয়ার হার বাড়ায়। সাপোজ আমি ধরে নিলাম এটা আমাদের একটা তাপহারী বিক্রিয়া, এখানে আমাদের রিয়েক্ট্যান্ট আছে, আর সাপোজ আমি ধরে নিলাম এই জায়গাতে আমাদের প্রোডাক্ট আছে। তো এই যে রিয়েক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, এইটা কিভাবে হয়? রিয়েক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা কেমনে হয় তোমরা সবাই জানো, তাদেরকে একটা শক্তির দেওয়াল টপকাইতে হয়। শক্তির দেওয়াল টপকায়, তারপর হচ্ছে তাদেরকে উৎপাদে পরিণত হইতে হয়, তাই না? তাদেরকে একটা শক্তির দেওয়াল টপকায় উৎপাদে পরিণত হইতে হয়। তাহলে এখন তুমি বলো তো এইটা কি? এটা হচ্ছে তার সক্রিয়ণ শক্তি, এইটুক পর্যন্ত উঠা লাগে। তো তুমি যখন প্রভাবক দিবা তখন কি হবে? তুমি যখন প্রভাবক দিবা তখন কি হবে? এই প্রভাবক দিলে বিক্রিয়ার হার বাড়বে। ধনাত্মক প্রভাবক কি করে? বিক্রিয়ার হার বাড়ায়। এখন তুমি চিন্তা করো, মনে করো আগে তোমার আমি বললাম যে ভাই তুই বিক্রিয়া করবি, তোর বিক্রিয়া করতে হইলে তোকে 20 তলা উপরে উঠতে হবে। কয়তলা উঠতে হবে? 20 তলার উপরে উঠবি, ওইটা ছাদের থেকে লাফ দিবি, তাহলে তোর বিক্রিয়া হবে। ওকে, বুঝছো? কয়তলার উপরে উঠা লাগবে? 20 তলার উপরে। আর এখন ধনাত্মক প্রভাবক দিলাম, দেওয়ার ফলে কি হলো? ধনাত্মক প্রভাবক দেওয়ার কারণে এখন তোমার আমি বললাম তুমি ফার্স্টে 3 তলা উপরে উঠবা, উইঠা 1 তলা নামবা, নাইমা আবার 3 তলা উপরে উঠা লাফ দিবা। ঠিক আছে? ফার্স্টে 3 তলা উঠবা, 1 তলা নামবা, আবার 3 তলা উঠা লাফ দিবা, তাহলে তোমার বিক্রিয়া হয়ে যাবে। এখন তুমি আমারে বলো
কোন বিক্রিয়াগুলো তাড়াতাড়ি হবে, কোনটা তাড়াতাড়ি হবে তোমরাই বলো, কোনটাতে সক্রিয়ণ শক্তির মান কম হবে? দেখো আগে তোমার উঠা লাগতো 20 তালা, 20 তালা উইঠা লাভ দিলে বিক্রিয়া হবে, আর এখন 3 তালা উইঠা 1 তালা নাইমা আবার 3 তালা উঠবো, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো কোনো ব্যাপারই না, ঘটনাই না। ঠিক আছে, তো প্রভাবক কি করে? প্রভাবক হচ্ছে তোমার এই সক্রিয়ণ শক্তির মান কমায় দেয়। প্রভাবক দিলে কি হয়? এই সক্রিয়ণ শক্তির মান কমে যায়, কমে যায়। প্রভাবক দিলে সক্রিয়ণ শক্তির মান কমে যায়। ঠিক আছে, তাহলে ধনাত্মক প্রভাবক কি করে? এই ধনাত্মক প্রভাবক যেই কাজটা করে সে হচ্ছে সক্রিয়ণ শক্তির মান কমায়। আর তোমরাই বলো, সক্রিয়ণ শক্তির মান যদি কমায় তাহলে তোমার বিক্রিয়ার হার কি বাড়বে না কমবে? বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কি হবে তোমরাই বলো? বিক্রিয়ার হার বাড়বে, বাড়বে। কারণ দেখো সক্রিয়ণ শক্তির মান কম, আগে 20 তালা ওটা লাগতো, এখন 3 তালা ওটা লাগতেছে, সক্রিয়ণ শক্তির মান কমে গেছে, তাহলে কি হবে? বিক্রিয়ার হার বেড়ে যাবে, এখন বেশি বেশি বিক্রিয়ক বিক্রিয়া করবে। ক্লিয়ার? অনেক তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তো এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কেন এখানে 2 ধাপে দেখাইতেছেন? কারণ তোমাদেরকে তো বলছি প্রভাবক দিলে কয় ধাপে বিক্রিয়া হয়? সবসময় একাধিক ধাপে বিক্রিয়া হয়। প্রভাবক দিলে কখনো এক ধাপে বিক্রিয়া হয় না, একাধিক ধাপে বিক্রিয়া হয়। এই জন্য ভাই এটাকে 2 ধাপে দেখাইছি। এটা 3 ধাপেও হইতে পারে, কিন্তু এরকম ধাপে ধাপে হবে, কিন্তু অনেক নিচে থাকবে। ধনাত্মক প্রভাবক আগের তুলনায় অনেক নিচে থাকবে। ঠিক আছে, তো এটা কোনটা? এটা হচ্ছে প্রভাবক দিলে, এটা হচ্ছে তোমার প্রভাবক দিলে, প্রভাবক, প্রভাবক দিলে। বুঝতে পারছো? আর এই পয়েন্টটাকে বলা হয় অন্তর্বর্তী অবস্থা। ঠিক আছে, অন্তর্বর্তী, অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা, এটাকে বলা হয় অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা। এটাকে আমরা কি বলবো বলতো ভাইয়ারা? এটাকে আমরা বলবো অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা। আচ্ছা, অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা, এটা বাদ দিলাম আমি, এটা একটু পরে লিখবো না। এই পয়েন্টটার নাম হচ্ছে অস্থায়ী, অস্থায়ী অন্তর্বর্তী যৌগ, অন্তর্বর্তী, অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। ঠিক আছে, এখানে একটা অস্থায়ী অন্তর্বর্তী যৌগ তৈরি করে, মানে 2 ধাপে বিক্রিয়াটা হয়। একটা মাঝখানে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, সেটা আবার তোমার উৎপাদে পরিণত হয়। দেখাবো একটু পরে বিক্রিয়া করে, জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইটা হচ্ছে কখন? এটা হচ্ছে প্রভাবক না দিলে, প্রভাবক না দিলে, না দিলে। আর এইটা কখন বলতো? এটা হচ্ছে ধনাত্মক প্রভাবক দিলে, ধনাত্মক প্রভাবক, প্রভাবক দিলে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ধনাত্মক প্রভাবক দিলে, এই গ্রাফটা হচ্ছে ধনাত্মক প্রভাবক দিলে। তাহলে প্রভাবক দিলে মাল্টিপল স্টেপে বিক্রি হবে। দেখো এটাও কিন্তু অনেক টিচার ভুল পড়ায়, এটা অনেক বইতেও ভুল আছে। ঠিক আছে, প্রভাবক দিলে এক স্টেপে দেখানো, বাট দিস ইজ রং। তোমাকে এভাবে মাল্টিপল স্টেপে দেখাইতে হবে, দিস ইজ দ্য রাইট ওয়ান। ক্লিয়ার? ওকে, এবার আসো ঋণাত্মক প্রভাবক। তাহলে ঋণাত্মক প্রভাবক দিলে কি হবে? সিম্পল, ধরো আমরা আগের বিক্রিয়ায় দেখলাম এখানে আমাদের রিয়েক্ট্যান্ট আছে, আর এই জায়গাতে সাপোজ আমাদের প্রোডাক্টটা আছে। এখন তুমি বলো তো, প্রভাবক যখন আমি না দিব তখন কি হবে? একে বিক্রিয়া করার জন্য একটা শক্তির দেওয়াল টপকাইতে হবে, রাইট? শক্তির দেওয়াল টপকাইতে হবে। এখন তুমি যখন ঋণাত্মক প্রভাবক দিবা, এই ঋণাত্মক প্রভাবক কি করে? ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় দেয়। বিক্রিয়ার হার কমায় দেয় কেমনে? হে কয় কি না, এবার তোর বিক্রিয়া করার জন্য 20 তালা উঠলো, এবার তোর ওটা লাগবে 30 তালা। তুই ফার্স্টে 20 তালা উঠবি, এরপরে 2 তালা নামবি, নাইমা তুই আরো 12 তালা উপরে উঠবি, উঠতে এরপরে লাভ দিবি। বুঝছো? ওস্তাদ কি করে? ওস্তাদ হচ্ছে মনে করো তোমার সক্রিয়ণ শক্তির মান বাড়ায় দেয়। তাহলে ঋণাত্মক প্রভাবক কি করে? ঋণাত্মক প্রভাবক আমাদের সক্রিয়ণ শক্তির মান বাড়ায় দেয়। আর সক্রিয়ণ শক্তির মান বাড়ায় দিলে আমাদের বিক্রিয়ার হার কি হবে বলতো ভাইয়ারা? এই বিক্রিয়ার হার হচ্ছে কমে যাবে, বিক্রিয়ার হারের মানটা কমে যাবে। তাহলে ঋণাত্মক প্রভাবক সক্রিয়ণ শক্তির মান বাড়ায় দিবে, কিন্তু বিক্রিয়ার হারের মানটা কমাই দিবে। ক্লিয়ার? তাহলে ঘটনাটা কি ঘটবে? সে কেমনে কাজটা করে? সে ফার্স্টে এইটুক পর্যন্ত উঠলো, এক ধাপ নামাইলো, নামাই এই যেরকম করে দেখো সক্রিয় শক্তির মানটা বাড়াই দিচ্ছে। ক্লিয়ার? এটা কিন্তু এক ধাপে হবে না, মাল্টিপল ধাপে হবে, কয়েক ধাপে হবে। ধনাত্মক হোক ঋণাত্মক হোক ডাজেন্ট ম্যাটার, প্রভাবক তো, প্রভাবক দিলেই কি হবে? মাল্টিপল স্টেপের বিক্রিয়া হবে। প্রভাবক দিলেই মাল্টিপল স্টেপের বিক্রিয়া হবে। তাহলে ভাইয়ারা এখন আপনারা আপনাকে বলেন, এটা জানি কখন? এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, প্রভাবক দিলে, ঋণাত্মক প্রভাবক দিলে সক্রিয় শক্তির মান বেড়ে যাবে। আর এটা জানি কখন? এটা হচ্ছে প্রভাবক না দিলে, প্রভাবক না দিলে এক স্টেপে বিক্রিয়া হবে, প্রভাবক দিলে মাল্টিপল স্টেপ হবে। ঋণাত্মক প্রভাবক দিছো তাই মাল্টিপল স্টেপে সক্রিয় শক্তির মান আলটিমেটলি বাড়াই দিছে, আর ধনাত্মক প্রভাবক দিছো সক্রিয় শক্তির মান কমাই দিছে। বলতো এই পয়েন্টটার নাম জানি কি? অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। এটাকে আমরা বলি অস্থায়ী
অন্তর্বর্তী যৌগ বা অবস্থা, একই কথা, অস্থায়ী অন্তর্বর্তী যৌগ বা অবস্থা। ওকে ভাইরা বলেন, এতটুকু বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতটুকু বুঝতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, এই অংশটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখো আমরা কিন্তু প্রভাবকের ক্রিয়া কৌশলও দেখে ফেললাম, ধনাত্মক প্রভাবক কিভাবে কাজ করে, ঋণাত্মক প্রভাবক তোমার কিভাবে কাজ করে। মাশাআল্লাহ সবাই বুঝতে পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এইটা যদি তোমরা বুঝো, এটা তো তোমরা জানোই ওয়াই অক্ষে আছে আমাদের এনার্জি, ওয়াই অক্ষে কে থাকে, এনার্জি থাকে। হ্যাঁ ওকে ফাইন, চলো তাহলে আমরা মোটামুটি এই কনসেপ্টটা বুঝে গেছি, রাইট? তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রভাবনের ক্রিয়া কৌশল, তো তোমরা মাত্রই দেখলা। তো এখনই আমরা সেটাই দেখবো যে প্রভাবন ক্রিয়া। তো প্রভাবন ক্রিয়া হচ্ছে ভাই দুই ধরনের। হ্যাঁ, একটাকে আমরা বলি সমসত্ব প্রভাবন বা হোমোজেনাস ক্যাটালাইসিস, আরেকটাকে বলা হয় অসমসত্ব প্রভাবন বা হেটেরোজেনাস ক্যাটালাইসিস। একটাকে বলা হয় সমসত্ব প্রভাবন, আরেকটাকে বলা হয় তোমার অসমসত্ব প্রভাবন। এখন ভাইয়া সমসত্ব প্রভাবন কি আর অসমসত্ব প্রভাবন কি? দেখো সমসত্ব প্রভাবন মানে হচ্ছে, সমসত্ব প্রভাবন মানে হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ক উৎপাদ উৎপাদ ও প্রভাবক, বিক্রিয়ক উৎপাদ ও প্রভাবক সবাই সবাই একই একই দশায় থাকবে, সবাই একই দশায় থাকবে। বিক্রিয়ক উৎপাদ ও প্রভাবক সবাই একই দশায় থাকবে। ঠিক আছে, উপরে লিখি। দেখো সমসত্ব প্রভাবন মানে কি? সমসত্ব প্রভাবন মানে হচ্ছে কি আমাদের বলতো ভাইয়েরা, বিক্রিয়ক উৎপাদ ও প্রভাবক, বিক্রিয়ক উৎপাদ ও প্রভাবক সবাই একই একই ভৌত অবস্থায় থাকবে বা একই দশায় থাকবে, একই ভৌত অবস্থায় থাকবে, সবাই একই ভৌত অবস্থায় থাকবে। ঠিক আছে, বিক্রিয়ক উৎপাদ ও প্রভাবক সবাই একই ভৌত অবস্থায় থাকবে। যদি সবাই একই ভৌত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমসত্ব প্রভাবন। তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, এই যে এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা আমাদের গ্যাস, অক্সিজেন এটাও আমাদের গ্যাস, উৎপাদ সালফার ডাইঅক্সাইড এটাও আমাদের গ্যাস, এবং এইখানে যেটা প্রভাবক আছে NO এটাও কিন্তু আমাদের একটা গ্যাস। এরা প্রত্যেকই কিন্তু আমাদের কি বলতো ভাইয়ারা, গ্যাস। তো এটা কি আমরা বলি হচ্ছে আমাদের সমসত্ব প্রভাবন। এটাকে আমরা কি বলি বলতো ভাইয়ারা, আমাদের সমসত্ব প্রভাবন। যদি বিক্রিয়ক উৎপাদ এবং এবং তোমার প্রভাবক সবাই একই দশায় থাকে তাহলে সেটাকে বলা হয় সমসত্ব প্রভাবন। আর ভাইয়া তাহলে অসমসত্ব প্রভাবনটা কি? অসমসত্ব প্রভাবন হচ্ছে বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবকের মধ্যে এরা সবাই একই দশায় থাকবে না, এরা সবাই যে কোনো একজন অন্য দশায় থাকতে পারে, যে কোনো একজন অন্য দশায় থাকতে পারে। এটাকে ডেফিনেশন লেখা লাগবে? আমার মনে হয় লেখা লাগবে না। ঠিক আছে, আমরা বলতে পারি একই ভৌত অবস্থায় থাকবে না, সবাই একই। আমি এভাবে জাস্ট শর্টে লেখা রাখি, সবাই একই ভৌত অবস্থায় অবস্থায় থাকবে না, সবাই একই ভৌত অবস্থায় থাকবে না। বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবক সবাই একই ভৌত অবস্থায় থাকবে না। যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমার এখানে বিক্রিয়ক হচ্ছে সালফার ডাইঅক্সাইড যেটা কিনা একটা গ্যাস, এখানে বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন এটাও কিন্তু একটা গ্যাস, আমাদের উৎপাদ এটাও কিন্তু একটা গ্যাস। বাট তুমি যদি দেখো এখানে প্রভাবক হচ্ছে প্লাটিনাম যেটা কিনা একটা সলিড, তাহলে এবার কিন্তু তোমার হবে না, এটা হচ্ছে আমাদের অসমসত্ব প্রভাবন। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে দুই ধরনের প্রভাবন আছে, একটাকে বলা হয় সমসত্ব প্রভাবন, আরেকটাকে বলা হয় হচ্ছে তোমার অসমসত্ব প্রভাবন। একটা সমসত্ব প্রভাবন, আরেকটা হচ্ছে তোমার অসমসত্ব প্রভাবন। ঠিক আছে, তাহলে এখন এই সমসত্ব প্রভাবন এবং অসমসত্ব প্রভাবন যে কোনো প্রভাবনেই আমাদের কি হবে, অন্তর্বর্তী অবস্থা তৈরি হবে। কি হবে? অন্তর্বর্তী অবস্থা। কারণ প্রভাবক দিলে কি এক স্টেপে বিক্রিয়া হয়? না ভাইয়ারা, প্রভাবক দিলে কয় স্টেপের বিক্রিয়া হয়? মাল্টিপল স্টেপের বিক্রিয়া হয়। তোমাদেরকে বলছিলাম না, প্রভাব দিলে কয় স্টেপের বিক্রিয়া? মাল্টিপল স্টেপ। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে মাল্টিপল স্টেপের বিক্রিয়াতে? ঘটনাটা কি ঘটবে বলেন তো ভাইয়ারা? আমার এখানে ঘটনাটা ঘটবে ফার্স্টে
এই যে সালফার ডাইঅক্সাইড আছে, আমাদের এখানে কি আছে বলতো, সালফার ডাইঅক্সাইড আছে। এই সালফার ডাইঅক্সাইডের সাথে সবার আগে আমাদের এই NO বিক্রিয়া করবে, এটার সাথে NO বিক্রিয়া করবে, সালফার ডাইঅক্সাইডের সাথে তোমার NO বিক্রিয়া করবে। বুঝতে পারছো? তাহলে বলো তো সালফার ডাইঅক্সাইডের সাথে NO বিক্রিয়া করে কি তৈরি করবে, কি তৈরি করবে বলো? বলো। দেখো খেয়াল করো, আগে বুঝাই দিই তোমাদেরকে জিনিসটা। ওকে দেখো, ওকে দেখো তাহলে কি হবে ফার্স্টে, এই দেখো এখানে প্রথমত প্রথম কাজ হচ্ছে যে এই যে এই যে NO আছে, NOর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে। প্রথম স্টেপে NOর সাথে অক্সিজেন, NO প্লাস অক্সিজেন, এরা বিক্রিয়া করে তৈরি করে আমাদের NO2। কি উৎপন্ন করে বলতো ভাইয়ারা? NO2 উৎপন্ন করবে। ঠিক আছে, NO প্লাস অক্সিজেন মিলে তৈরি করবে আমাদের NO2। পরবর্তীতে এই যে NO2 আছে, এই NO2, এই NO2 পরবর্তীতে আমাদের আবার সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে এই সালফার ডাইঅক্সাইড পরবর্তীতে তোমার এই NO2 এর সাথে বিক্রিয়া করবে। NO2 এর সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? সালফার ট্রাইঅক্সাইড, আর তৈরি করবে তোমার হচ্ছে NO। সালফার ট্রাইঅক্সাইড আর তৈরি করবে কি? NO। তাহলে এবার তুমি দেখো তোমার ওভারঅল বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে। ওভারঅল বিক্রিয়াটা দেখো, এখানকার NO2 এখানকার NO2 কাটাকাটি চলে যাচ্ছে, রাইট? তাহলে কি থাকতেছে দেখো তো, থাকতেছে কি সালফার ডাইঅক্সাইড, থাকতেছে কি অক্সিজেন, থাকতেছে কি NO, এখানে কি থাকতেছে সালফার ট্রাইঅক্সাইড। এই NO NO কিন্তু সব কাটা। দেখো খেয়াল করো, NO কে কেন উপরে লিখছি, এই পাশের NO এই পাশের NO কাটা, মানে কি দেখো ওভারঅল আমার কিন্তু জাস্ট তুমি কি পাচ্ছ, এই NOটাও তুমি দেখো খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড পাচ্ছ। তো দেখো প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার শুরুতে NO আকারে আছে, দেখো বিক্রিয়ার শেষেও NO আকারেই আছে, NO আকারেই আছে। এবং তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, বলো তো এখানকার NO2 জিনিসটা কি? এই যে এই বিক্রিয়া NO2 পাইলা, এই NO2 আবার দেখো পরের বিক্রিয়ার বিক্রিয়ক। প্রথম ধাপে NO আর অক্সিজেন বিক্রিয়া করবে, NO আর অক্সিজেন বিক্রিয়া করে আমাদের তৈরি করতেছে NO2। NO আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে? NO2 উৎপন্ন করতেছে। সেই NO2 পরবর্তীতে আমাদের এই সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড বানাইতেছে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এখানকার NO2 জিনিসটা আসলে কি? এই জায়গাতে NO2 জিনিসটা আসলে কি, তোমরাই বলো। এই জায়গাতে আমাদের NO2 আসলে কি? NO2, এই যে NO2, এই NO2ই হচ্ছে তোমার ওই যে কি জানি বলছিলাম, অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। NO2 কি আমরা জানি কি বলছি বলতো? অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াতে তুমি খেয়াল করো, আমাদের NO2 হচ্ছে অস্থায়ী অন্তর্বর্তী যৌগ, অস্থায়ী অন্তর্বর্তী যৌগ, অন্তর্বর্তী যৌগ। ক্লিয়ার? এখানকার NO2 হচ্ছে আমাদের কি বলতো? অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। এখানকার NO2 হচ্ছে আমাদের অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো এইটাই হচ্ছে আমাদের কি বলেন তো সমসত্ব প্রভাবন। অর্থাৎ প্রভাবক দিলে সবসময় কি হবে? একাধিক ধাপে বিক্রিয়া হবে, কখনোই সিঙ্গেল স্টেপ বিক্রিয়া হবে না, মাল্টিপল স্টেপে বিক্রিয়া হবে। ক্লিয়ার? তো এতে কি হয়? এতে আমাদের বিক্রিয়ার হার ত্বরান্বিত হয়, বিক্রিয়ার হার ত্বরান্বিত হয়। ফাইন। এখন আর এখানে আমাদের প্রভাবককে, NO2 হচ্ছে অস্থায়ী অন্তর্বর্তী যৌগ, আর NO হচ্ছে তোমার এখানে আমাদের প্রভাবক। NO হচ্ছে এটা আমাদের কি বলতো? প্রভাবক। ক্লিয়ার? ওকে। এখন দেখো অসমসত্ব প্রভাবন কিভাবে হয়।
অসমসত্ব প্রভাবন কিভাবে হয় এটা একটু আমরা দেখবো। হ্যাঁ, যে আমাদের সমসত্ব প্রভাবন তো দেখলাম যে হ্যাঁ আমাদের হচ্ছে এরকম ভাবে বিক্রিয়া করে অস্থায়ী যৌগ তৈরি করে, বিক্রিয়া করে কি করে অস্থায়ী যৌগ তৈরি করে। আচ্ছা, তাহলে অসমসত্ব প্রভাবনে কিভাবে অস্থায়ী যৌগ তৈরি করবে খেয়াল করো, চলো আমরা একটু দেখি এখানে ঘটনাটা কি ঘটে। ওকে, তো যেটা হয় এই যে এইখানে বেসিক্যালি তোমার কি আছে বলতো ভাইরা, প্লাটিনাম আছে। কি আছে তোমার এই জায়গাতে বলতো ভাইরা, প্লাটিনাম আছে। ওকে, আমাদের এখানে কি আছে, প্লাটিনাম আছে। তো মনে করো এইটা হচ্ছে তোমার একটা প্লাটিনামের তার বা প্লাটিনাম। হ্যাঁ, প্লাটিনাম, দিস ওয়ান, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্লাটিনাম। তো এই প্লাটিনাম এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার অধিশোষণ ক্ষমতা আছে। প্লাটিনামের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, অধিশোষণ ক্ষমতা আছে। তো অধিশোষণ ক্ষমতা বলতে আসলে ভাইয়া কি বুঝায়, দেখো অধিশোষণ ক্ষমতা বলতে বুঝায় যে কোনো একটা কিছুকে আটকায় রাখা, কোনো একটা কিছুকে কি করা বলতো ভাইয়ারা, আটকায় রাখা। যদি কোনো একটা কিছুকে আটকায় রাখো তাইলে সেটাকে বলা হয় অধিশোষণ। হ্যাঁ, অধিশোষণ, অধিশোষণ মানে হচ্ছে আটকায় রাখা। দেখো ভাইয়া, শোষণ আর অধিশোষণের মধ্যে তফাৎ কি, দেখো অধিশোষণ মানে হচ্ছে কোনো কিছুকে আটকায় রাখাকে বলা হয় অধিশোষণ, আর শোষণ মানে কি, যেটা কোনো কিছুর সাথে মানে শরীরের মধ্যে ঢুকে বিক্রিয়া করে ফেলছে সেটাকে বলা হচ্ছে শোষণ। ঘটনাটা কিরকম তোমাকে আমি বুঝাই, দেখো যে আমরা স্পঞ্জ দেখছি না সবাই, স্পঞ্জ ফোম পানির মধ্যে দিলে কি করে, পানিটাকে শোষণ করে। স্পঞ্জ বা ফোম যখন তুমি পানির মধ্যে দিবা কি করে, দেখবা পানিটাকে শোষণ করে, তোমরা এটাকে বলো পানিকে শোষণ করে, রাইট। এরপরে যখন চাপ দাও, চাপ দিলে কি হয়, পানিটা আবার বের হয়ে যায়, তাই না। তো এই যে ফোম বা স্পঞ্জ এটাকে পানিকে শোষণ করে না, এ হচ্ছে পানিকে অধিশোষণ করে। এ কি করে, এ কি পানির সাথে কোনো বিক্রিয়া করে না, ও তার যে ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে পানিকে আটকায় রাখে, যখনই চাপ দিচ্ছ পানিটা বের হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় অধিশোষণ। ঠিক আছে, আর শোষণ কোনটা, শোষণ হচ্ছে উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে, এইটা হচ্ছে তোমার শোষণ। তুমি যখন চাপ দিবা পানি বেরোবে, পানি বেরোবে, বেরোবে না, তো ওইটা হচ্ছে শোষণ। তাহলে আশা করি শোষণ আর অধিশোষণের মাধ্যমে তফাৎ বুঝছো। কোনো একটা কিছু যখন কাউকে আটকায় রাখবে তখনই সেটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলতো, শোষণ। কাউকে আটকায় রাখা কি বলা হয়, সরি আটকায় রাখলে বলা হচ্ছে অধিশোষণ। ক্লিয়ার? তো তো এই প্লাটিনামের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই অধিশোষণ করতে পারে। তো এই ওস্তাদ কি করে, ওস্তাদ হচ্ছে তোমার যে অক্সিজেন গুলা আছে এই অক্সিজেন গুলাকে তার সারফেসের গায়ে আটকায় ফেলায়। অক্সিজেন গুলাকে কি করে, তার সারফেসের গায়ে আগে আটকায় ফেলে, আটকায় ফেলে। তাহলে এই ওস্তাদ অক্সিজেন গুলাকে তার সারফেসের গায়ে আগে কি করবে, আটকায় ফেলবে। আচ্ছা, ওস্তাদ যখন তাকে আটকায় ফেললো, আটকায় ফেললে ঘটনাটা কি হবে, হুম, আগে একটা সিনারিও চিন্তা করো, আগে একটা সিনারিও চিন্তা করো, ঠিক আছে। মনে করো তুমি একটু জাস্ট বোঝার ট্রাই করো। মনে করো যে এখানে ইয়াসিন ভাই আছে, আর এইখানে মনে করো রহমান ভাই আছে, বা এখানে ধরো ডিডিটি ভাইয়া আছে, এখানে রহমান ভাইয়া আছে, ঠিক আছে। এখন ডিডিটি রে রহমান মারতে চায়, ডিডিটি রে রহমান মারতে চায়, ঠিক আছে, বা উল্টাটা করলাম, সাপোজ উল্টা, এটা খারাপ হয়ে যায়। ধরো এখানে তোমার রহমান ভাই আছে, এখানে তোমার ডিডিটি ভাই আছে। কারণ রহমান ভাই দুষ্টামি করছে তো ডিডিটি ভাই রহমান ভাইকে মারবে। কারণ রহমান ভাই মনে করো সামনে দিয়ে দৌড়াইতেছে, ডিডিটি মনে করো পিছন দিক দিয়ে দৌড়াইতেছে। তো রহমান সামনে দৌড়াইতেছে, ডিডিটি পিছন দিয়ে দৌড়াইতেছে। আর বলতো যে রহমানও দৌড়াইতেছে, ডিডিটিও দৌড়াইতেছে, বলতো বিক্রিয়া করা সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, রহমানও দৌড়াইতেছে, ডিডিটিও দৌড়াইতেছে, ডিডিটির পক্ষে রহমানের মারা, মারা কি সহজ হবে না কঠিন হবে? ভাই রহমানের মারা কঠিন হবে, কেন? কারণ ভাই ডিডিটি মারতে হইলে দৌড়ানো লাগতেছে তার পিছন পিছন, রহমানের দৌড়ায় ধরতে হবে, ধইরা তারপরও মারলেও কোন দিক দিয়ে মারতে পারবে, পিছন দিক দিয়ে মারতে পারবে, শুধুমাত্র পিছন দিক দিয়ে মারতে পারবে, তাই না? এখন তুমি চিন্তা করো যদি এরকম হয়, আমি রহমান রে ধরে রাখছি, আটকে রাখছি, রহমান দৌড়াইতে পারতেছে না, তাহলে এখন বলো তো ডিডিটি রহমান রে মারা কি সহজ হবে না কঠিন হবে? অবশ্যই সহজ হবে। ডিডিটি ধিপধাপ রহমান রে মারতে পারবে, রাইট, এয়ার ভাইয়ারে মারতে পারবে। এখন তুমি চিন্তা করো যে এই যে এয়ার ভাইয়ারে আমি আটকাই ফেললাম, এখন ডিডিটি যে এয়ার ভাইয়ারে মারবে, এ কোন জায়গা দিয়ে মারতে পারবে? সব জায়গা দিয়ে, খালি কি পিছন দিক দিয়ে না, পুরো সব জায়গা দিয়ে মারতে পারবে। তার মানে কি হয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে গেছে। যেই জায়গাগুলোতে তুমি স্পর্শ করতে পারবা, যেই জায়গাগুলোতে তুমি মারতে পারবা, যেই জায়গায় তুমি টাচ করতে পারবা, সেটাকেই বলা হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তার মানে আমি যখন কোনো কিছু আটকায় ফেলাইতেছি, এখন দৌড়াইতে পারতেছে না, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হলো, বাইরে গেল, মানে মারার জায়গা বাইরে গেল, এবং মাইর খাওয়াটাও কি হবে, তাড়াতাড়ি হবে, রাইট। তো এইটাই হচ্ছে তোমার প্রভাবকের
কাজ। এইটাই হচ্ছে তোমার কোন ধরনের প্রভাবক, অসমসত্ব প্রভাবন এভাবেই কাজ করে। এইখানে যে আমাদের যে ধাতুটা আছে এই প্লাটিনাম, প্লাটিনাম কি করে অধিশোষণ করে কাকে, এই অক্সিজেনকে। তাহলে অক্সিজেনে কি করছে, আটকায় ফেলাইছে। এখন সালফার ডাইঅক্সাইডের কি এই অক্সিজেনের মারা সহজ হবে না কঠিন হবে, তোমরাই বলো। সালফার ডাইঅক্সাইডের অক্সিজেনের মারা সহজ হবে এবং এখান দিয়ে কি আকারে বের হয়ে যাবে, সালফার ট্রাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইখানেও কিন্তু অস্থায়ী যৌগ তৈরি হচ্ছে, কার সাথে কার, প্লাটিনামের সাথে অক্সিজেনের, অধিশোষণের মাধ্যমে অস্থায়ী যৌগ তৈরি করে। ঠিক আছে, অধিশোষণের মাধ্যমে অস্থায়ী যৌগ তৈরি করে। আর এইখানে কি হয় বলতো ভাইয়ারা, বিক্রিয়ার মাধ্যমে অস্থায়ী যৌগ তৈরি করে, অস্থায়ী অন্তর্বর্তী যৌগ তৈরি করে। তাহলে সমসত্ব প্রভাবনে কি হয়, আমরা একটু লিখে রাখি। সমসত্ব প্রভাবনে আমাদের কি হয় ভাইয়ারা, এখানে আমাদের বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে অস্থায়ী, অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়, অস্থায়ী অন্তর্বর্তী অবস্থার, অবস্থার তৈরি হয়। বিক্রিয়ার মাধ্যমে অস্থায়ী অন্তর্বর্তী অবস্থার তৈরি হয়। বুঝতে পারছো? কার মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে। আর এইখানে ভাইয়া কি হয় বলতো ভাইয়ারা, এইখানে হচ্ছে আমাদের অধিশোষণ হয়, অধিশোষণ হয়, অধিশোষণের মাধ্যমে, অধিশোষণের মাধ্যমে অস্থায়ী, অস্থায়ী অন্তর্বর্তী, অন্তর্বর্তী অবস্থা, অস্থায়ী অন্তর্বর্তী, অধিশোষণের মাধ্যমে অন্তর্বর্তী অবস্থা, অবস্থা তৈরি হয়। অধিশোষণের মাধ্যমে অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়। বুঝলা? এখানে কোথায় হয়, কিভাবে হয়, অধিশোষণের মাধ্যমে অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়। আর এখানে কি হয়, বিক্রিয়ার মাধ্যমে অস্থায়ী অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়। ক্লিয়ার? এবং এখানে কি হয়, অধিশোষণের মাধ্যমে হয়। আর অধিশোষণের কারণে কি হয় তোমরা সবাই জানো, অধিশোষণ মানে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে অধিশোষণ হওয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বেড়ে যায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে তোমার প্রভাবকের ক্রিয়া কৌশল। ওকে, ওকে, এই হচ্ছে তোমার প্রভাবকের ক্রিয়া কৌশল। তো প্রভাবকের এই যে, আশা করি প্রভাবক কি করে তোমরা জানো, প্রভাবক ভাই সক্রিয় শক্তির মান বাড়ায় দেয় অথবা কমায় দেয়। কেমনে সক্রিয় শক্তির মান বাড়ায় দেয় বা কমায় দেয়, ভাই মাল্টিপল ধাপে বিক্রিয়া করায়, তাই না? তো এইটা আবার দুই ধরনের, এই কনসেপ্টটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সমসত্ব, একটা অসমসত্ব। যদি সমসত্ব হয় তাহলে এরকম বিক্রিয়া করে অস্থায়ী অবস্থা তৈরি করবে। আর যদি অসমসত্ব প্রভাবন হয় তাহলে কি করবে, একজন একজনের আটকায় ফেলাবে, আটকায় ফেলায় তারপর হচ্ছে বিক্রিয়ার হার বাড়াই দিবে বা কমাই দিবে। ক্লিয়ার কনসেপ্ট? আপনারাই বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা। আপনারা কিন্তু খুবই কঠিন দুইটা কনসেপ্ট শিখলেন, খুবই কঠিন। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে তোমার ছেলে খেলা না, মানে এই ধরনের জিনিস কিন্তু তোমার 99% স্টুডেন্টই স্কিপ করে বা পড়ে নাই। ঠিক আছে, বাট তোমরা কিন্তু পড়তেছো। সো তোমরা কিন্তু খুবই কঠিন এবং কনসেপচুয়াল দুইটা জিনিস শিখছো। আই হোপ তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো, এন্ড কারো কোনো প্রবলেম নাই থাকলে অবশ্যই কমেন্ট করতা। সো যেহেতু তোমরা সবাই বলছো ক্লিয়ার, সো আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝতে পারছো। তো এইটাই হচ্ছে আমাদের কাহিনী। আই হোপ এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই, সমসত্ব প্রবণ অসমসত্ব প্রবণের কনসেপ্টটা কি। হ্যাঁ, এবার তোমাদেরকে ভাইয়া একটা বিক্রিয়া দেই, এইটার বিক্রিয়াটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, নিজেরা চিন্তা করে বলবা এটা কিভাবে হইতে পারে। ওকে, কিভাবে হইতে পারে, এটা আমাদের এইচডব্লিউ। হ্যাঁ, এইচডব্লিউ, এইচডব্লিউ আমি দিয়ে রাখলাম এখানে। সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন মিলে তৈরি করে সালফার ট্রাইঅক্সাইড, ওই বিক্রিয়াটাই, এই সেম বিক্রিয়াটাই। বাট এবার প্রভাবক দিলাম ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। কি হবে নিজেরা একটু বললো তো, ভাইবা দেখো তো এটা কি হবে, এই ঘটনাটা কি হবে, মানে কোন এটা, এটা একটা কয় স্টেপে বিক্রি হবে তোমরাই বলো, এক স্টেপে হবে না মাল্টিপল স্টেপে হবে? অবশ্যই মাল্টিপল স্টেপে। তো কিভাবে হবে, আচ্ছা বলেই দিই। ফার্স্টে প্রথম স্টেপ, সালফার ডাইঅক্সাইডের সাথে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড আর V2O4 তৈরি করবে। সেই V2O4 পরবর্তীতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে V2O5 তৈরি করবে। নিজেরা লিখে রাখো এটা, ঠিক আছে? এটাও বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটাও ইম্পর্টেন্ট আছে, এটা একটু লিখে রাখো তোমরা। এটা জাস্ট এইচডব্লিউ আকারে দিয়ে রাখলাম তোমাদেরকে। তো মোটামুটি ভাই আমরা প্রভাবক সম্পর্কে একটা আইডিয়া নিলাম, প্রভাবকের কাজ কিভাবে প্রভাবক করে, প্রভাবকের ক্রিয়া কৌশল কয় ধরনের, দুই ধরনের প্রভাবকের ক্রিয়া কৌশল আছে, সমসত্ব প্রবণ অসমসত্ব প্রবণ, সেটা কিভাবে কাজ করে। আশা করি প্রতিটা কনসেপ্ট তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো আমাদের প্রভাবকের প্রকারভেদ। প্রভাবক কয় ধরনের ভাইয়া? প্রভাবক হচ্ছে আমাদের 4 ধরনের, 4 ধরনের প্রভাবক আছে। আচ্ছা ভাইয়া 4 ধরনের প্রভাবক কি? প্রথমটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক, এরপর একটা ঋণাত্মক প্রভাবক, এরপর একটা স্বপ্রভাবক, এরপর একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক।
চলো প্রতিটাই বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ভাই ধনাত্মক প্রভাবক মানে কি? এটা তো তোমরা জানোই। ধনাত্মক প্রভাবক কি করে? বিক্রিয়ার হার কি করে? ধনাত্মক প্রভাবক রেট অফ রিঅ্যাকশন বাড়ায় দেয়। এটা আমার তো মনে হয় না তোমাদের এখানে বোঝানোর কোনো দরকার আছে। ধনাত্মক প্রভাবক কি করবে? আমার কি বোঝানো লাগবে ধনাত্মক প্রভাবক কি করে তোমাদেরকে? এটা কি এখন বোঝানোর বয়স আছে? ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বাড়াবে। কিভাবে বাড়াবে বিক্রিয়ার হার? সক্রিয়ণ শক্তির মান কমাবে এবং বিক্রিয়ার হার বাড়াবে, রাইট? আচ্ছা, তো দেখো আমাদের খুব বিখ্যাত একটা বিক্রিয়া আছে KClO3। এই KClO3 কে তাপ দিলে এটা ভেঙে KCl আর অক্সিজেন উৎপন্ন করে, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন করে। এই বিক্রিয়াতে MnO2 ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। এই বিক্রিয়াতে MnO2 কি হিসেবে কাজ করে? ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। তো তোমার পরীক্ষাতে এইখান থেকে কি আসে? ধনাত্মক প্রভাবকের সংজ্ঞা দাও না, তোমার আসবে এই বিক্রিয়াতে নিচের কোনটি ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে? MnO2। শুনো ভাই, আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি এর বাইরে কি কোনো এক্সাম্পল লাগবে? না, প্রশ্ন এখান থেকেই আসবে। এর বাইরে থেকে কোথাও কোনো ইউনিভার্সিটিতেও আসবে না, কোথাও আসবে না, যা আসবে এখান থেকেই আসবে। ঠিক আছে? সো যা দিতেছি স্লাইডের মধ্যে তাই পড়তে হবে, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। ওকে, ফাইন। এবার আসো ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি করে? ভাই ঋণাত্মক প্রভাবক আমাদের সক্রিয়ণ শক্তির মান বাড়ায় দিবে, তাইলে আমাদের বিক্রিয়ার হার কি হবে? কমে যাবে, বিক্রিয়ার হার কমে যাবে। এখন দেখো পারক্সাইড ভেঙে পানি আর অক্সিজেন হচ্ছে, H2O2, এটাকে আমরা বলি হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড ভেঙে পানি আর অক্সিজেন হচ্ছে। এই বিক্রিয়াতে H3PO4 এটা আমাদের ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। তো তোমাকে বলবে পারক্সাইড ভেঙে পানি আর অক্সিজেন হচ্ছে, এই বিক্রিয়ার নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে? ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে আমাদের H3PO4। ক্লিয়ার? এটা আমাদের ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। আর MnO2 আমাদের কি করে বলতো? ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, ফাইন। এবার আসো অটো প্রভাবক কি? এই দুটো আমার বুঝতে, আমার মনে হয় না তোমাদের কারো কোনো সমস্যা আছে। অটো প্রভাবক আর আবিষ্ট প্রভাবক, এই দুটো জিনিস তোমাদের একটু বুঝতে হবে, কনসেপচুয়ালি বুঝতে হবে। কোনো প্যারা নাই, আগে একটু দেখো। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, ওকে? আর কনসেপ্টটা বুঝো, তাইলে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবা। আমার কাছে একটা পাত্র আছে, এখন এই পাত্রের মধ্যে A প্লাস বি বিক্রিয়া করতেছে। A প্লাস বি কি করতেছে বলতো? বিক্রিয়া করতেছে। হ্যাঁ, A প্লাস বি বিক্রিয়া করতেছে। এবং যদি যদি এইখানে প্রভাবক হিসেবে সি থাকে, যদি প্রভাবক হিসেবে সি থাকে, তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়ার হার কি হয়? বৃদ্ধি পায়। বোঝার ট্রাই করো কি বলছি। ভাই এ আর বি বিক্রিয়া করবে, এ আর বি বিক্রিয়া করে কিছু একটা বানাবে, কি বানাবে আমি এখনো জানি না কি বানাবে। বাট বাট যদি প্রভাবক হিসেবে সি থাকে, সি হচ্ছে প্রভাবক, সি থাকলে বিক্রিয়ার হার অনেক বৃদ্ধি পাবে। সি থাকলে বিক্রিয়ার হারটা অনেক বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? এই বিক্রিয়ার প্রভাবক কে? সি। সি থাকলে বিক্রিয়ার হার অনেক বাড়বে, রেট বাড়বে। এই সি হচ্ছে প্রভাবক, এই সি থাকলে রেটটা বাড়বে। সি হচ্ছে প্রভাবক, এই সি থাকলে কি হবে বলতো? সি এর জন্য কি হবে? রেটটা বাড়বে। ওকে, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী। এখন এখন এবার বোঝার ট্রাই করো, এবার বোঝার ট্রাই করো। হ্যাঁ, তো এবার ঘটনাটা কি হয়েছে দেখো। আমার সিমিলার সেম বিক্রিয়াটাই এ আর বি, সেম বিক্রিয়াটাই এ আর বি বিক্রিয়া করতেছে। তো এই বিক্রিয়াতে জানি প্রভাবক হিসেবে কে থাকলে বিক্রিয়ার হার বাড়তো, সি থাকলে বিক্রিয়ার হার বাড়তো, রাইট? তো দেখা গেছে এ আর বি নিজেরাই বিক্রিয়া করে সিআরডি উৎপন্ন করতেছে, নিজেরাই বিক্রিয়া করে সিআরডি উৎপন্ন করতেছে। এখন তুমি বলো এদের এই বিক্রিয়ার প্রভাবক কে? সি। সেটা কিভাবে তৈরি হচ্ছে? এরা বিক্রিয়া করেই প্রভাবক তৈরি করতেছে, এরা বিক্রিয়া করেই প্রভাবকটাকে তৈরি করতেছে। দেখো আমার সি হচ্ছে এখানে প্রভাবক, এই বিক্রিয়া সি থাকলে বিক্রিয়ার হার বাড়তো। ঘটনাটা কি হয়েছে? এই দুইটা বিক্রিয়া কইরা ওই প্রভাবকই উৎপন্ন করতেছে, এই বিক্রিয়ার জন্য যেটা প্রভাবক সেটাই উৎপন্ন করতেছে। তো এইটাকেই বলা হয় হচ্ছে স্বপ্রভাবক। তার মানে কোনো একটা বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে, কোনো একটা বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে সেটাকে বলা হয় স্বপ্রভাবক। তাহলে ডেফিনেশনটা একটু লিখে রাখি। কোনো একটা বিক্রিয়ায়, কোনো বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ, উৎপন্ন উৎপন্ন উৎপাদ, কোন একটা বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে, নিজেই যদি প্রভাবক হিসেবে
কাজ করে করে তখন তাকে স্বপ্রভাবক বলে। স্বপ্রভাবক বা অটোক্যাটালিস্ট বলে। ঠিক আছে, তাহলে স্বপ্রভাবক কি আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, স্বপ্রভাবক কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোন বিক্রিয়ার উৎপন্ন উৎপাদ নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে তখন তাকে স্বপ্রভাবক বলে। তখন তাকে কি বলে? স্বপ্রভাবক বলে। ওকে, তাহলে এখন দেখো আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে KMnO4 সালফিউরিক অ্যাসিড তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড, এই বিক্রিয়ায় আমার এই হাবিজাবি জিনিস উৎপন্ন হচ্ছে। এখন দেখো এই বিক্রিয়ার মধ্যেই একটা উৎপাদ হচ্ছে MnSO4, এই যে MnSO4, এবং এই বিক্রিয়াটার জন্য এই MnSO4 বা Mn2+ প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, যেটা কিনা এই বিক্রিয়া থেকে উৎপন্ন হচ্ছে। তো এই জন্যই বলে এই বিক্রিয়ার ক্যাটালিস্ট কে বলতো? এই বিক্রিয়ার ক্যাটালিস্ট হচ্ছে Mn2+। এই বিক্রিয়ার ক্যাটালিস্ট হচ্ছে তোমার Mn2+। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্বপ্রভাবক। কোন একটা বিক্রিয়া উৎপন্ন উৎপাদ নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্বপ্রভাবক। পরীক্ষায় আসবে এইটাই, এই এক্সাম্পলই আসবে, অন্য কোনো এক্সাম্পল আর আসবে না। এটাই আসবে ভাইয়া, ট্রাস্ট মি, এটাই আসবে। তোমাকে এক্সট্রা একটা জিনিসও পড়তে হবে না, কারণ সকল রাইটারের বইতে এই সেম এক্সাম্পল গুলোই দেওয়া আছে। সো যদি বলে নিজের কোনটি স্বপ্রভাবক, Mn2+ বা MnSO4, এগুলো হচ্ছে আমাদের স্বপ্রভাবক। ওকে, এবার আসো আবিষ্ট প্রভাবক জিনিসটা কি। আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবক বা ইনডিউসড ক্যাটালিস্ট মানে কি? হ্যাঁ, আসো বোঝার চেষ্টা করি, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো। দেখো খেয়াল করো, ধরো তোমার আমি বললাম এখানে এরকম যে এরকম তোমার আমি বললাম যে Na3AsO3 ওস্তাদ রে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলাম, কি হবে? এর সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলাম, কি হবে? তুমি যদি এর সাথে অক্সিজেনের বিক্রিয়া দাও, এর সাথে তুমি যদি অক্সিজেনের বিক্রিয়া দাও তাহলে তোমার এখানে কি হবে? কি হবে ভাইয়া? নো রিঅ্যাকশন, এই অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়াই করে না। Na3AsO3 এটা অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়াই করে না, কোনো বিক্রিয়া করে না। ঠিক আছে, আচ্ছা ফাইন, ভালো কথা, কোনো সমস্যা নেই। চলো তারপরে দেখি। এবার আসো খেয়াল করো, এখন তোমার আমি বললাম Na2, আবার খেয়াল করো এই যেরকম দিলাম Na2SO3 সালফার সোডিয়াম সালফাইড, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিনা? হ্যাঁ করে। এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2SO4 উৎপন্ন করে, সোডিয়াম সালফেট উৎপন্ন করে। সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে। ঠিক আছে, হোয়ারএস সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে কোনো ধরনের বিক্রিয়াই করে না। এটা অক্সিজেনের সাথে কোনো ধরনের বিক্রিয়াই করে না, বাট এইটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ক্লিয়ার? আচ্ছা ফাইন, তাহলে এই ওস্তাদ কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? না, করে না। এই ওস্তাদ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? না, করে না। এটা আগে ক্লিয়ার হন, এই ওস্তাদ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। এখন বুঝার চেষ্টা করেন, ধরেন বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো ধরেন আপনি এবার বলেন, এবার আপনি আমাকে বলবেন Na3AsO3 এই বাবাজি কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? তোমরাই বলো, এটা কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? এটা কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তোমরাই বলো, এ কি করে? ইম্পসিবল, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু তুমি যদি এই পাত্রের মধ্যে সোডিয়াম সালফাইডকে দিয়ে দাও, Na2SO3, বলো তো সোডিয়াম সালফাইড কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিনা? এই সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিনা? তোমরাই বলো, করে কি করে না? ইয়েস, এটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে? Na2SO4 উৎপন্ন করে। রাইট? রাইট? এখন তুমি বলো এটা কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? না। কিন্তু এর পাল্লাই পইরা এর দেখা দেখি এ যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে তখন এই ওস্তাদও অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, করে Na3AsO4 উৎপন্ন করতেছে। Na3AsO4 উৎপন্ন করতেছে। বুঝলা কাহিনী? তাহলে দেখো এ কিন্তু নিজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতো না, কিন্তু সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে এ নিজেও কি করতেছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এর দ্বারা এ কি হচ্ছে? আবিষ্ট হচ্ছে, প্রভাবিত হচ্ছে। সো দ্যাটস ওয়াই এই সোডিয়াম সালফাইডটাকেই বলা হয় আবিষ্ট প্রভাবক। কি বলা হয় বলো তো? একে বলা হয় আবিষ্ট প্রভাবক। ক্লিয়ার?
তাহলে এর প্রভাবে ওস্তাদ এখন বিক্রিয়া করতেছে, আদারওয়াইজ কিন্তু ওস্তাদ বিক্রিয়াটা করতো না। তাহলে ওস্তাদ বিক্রিয়াটা কেন করতেছে? কেন করতেছে? এই ওস্তাদ বিক্রিয়াটা করতেছে এর প্রভাবে, এ থাকার কারণে করতেছে, আদারওয়াইজ এ করতো না। তো এই জন্যই এই Na2SO3 কে বলা আবিষ্ট প্রভাবক। আশা করি এই কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। এই দুইটা পরীক্ষাতে আসে, স্বপ্রভাবক এবং আবিষ্ট প্রভাবক, এগুলোর ডেফিনেশনও আসে এবং এগুলোর থেকে বলে নিচের কোনটি আবিষ্ট প্রভাবক, নিচের কোনটি স্বপ্রভাবক, ঠিক আছে? তো এগুলো এমসিকিউ তো আসে, আবার এগুলো তোমার হচ্ছে আমাদের সিকিউতেও আসতে পারে সংজ্ঞা বা ডেফিনেশন আকারে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টপিকগুলা, দেখো শর্ট সিলেবাসের বাইরে বাট ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই পড়াচ্ছি। ওকে, বেশি বেশি করে বেশি পড়াচ্ছি, কারণ হচ্ছে এগুলা মানে বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসতে দেখছি এই জিনিসগুলো। চলো তাহলে এবার আমরা দেখবো আরো দুইটা টপিক, ছোট্ট দুইটা টপিক। একটা হচ্ছে প্রভাবক সহায়ক বা ক্যাটালিস্ট প্রমোটার, আর একটা হচ্ছে প্রভাবক বিষ বা হচ্ছে তোমার ক্যাটালিস্ট পয়জন, ঠিক আছে? তো ভাইয়া, প্রভাবক সহায়ক কি আর প্রভাবক বিষ কি, কনসেপ্টটা বুঝো। দেখো, নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে, এটাকে বলা হয় হেবারবস পদ্ধতি। এটাকে কি বলা হয় বলতো? হেবারবস পদ্ধতি। হ্যাঁ, এটার নাম হচ্ছে হেবারবস। ওকে, এগুলো আমরা সামনে শিখবো। আর এটাকে বলে স্পর্শ পদ্ধতি, এটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। ওকে, পদ্ধতি মানে সালফার ট্রাইঅক্সাইড তৈরির পদ্ধতিটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি। আর আমার এখানে এই যে অ্যামোনিয়া তৈরির পদ্ধতিটাকে বলা হয় হেবারবস পদ্ধতি। আচ্ছা, যাই হোক, তো এইখানে এই বিক্রিয়াতে আমাদের প্রভাবককে, এই বিক্রিয়াতে লৌহ চূর্ণ আয়রন হচ্ছে আমাদের প্রভাবক। এই বিক্রিয়াতে প্রভাবককে বলতো আয়রন। তাহলে আয়রন দিলে কি হয়? আয়রন দিলে বিক্রিয়ার হার বাড়ে, আয়রন দিলে বিক্রিয়ার হার বাড়ে, ঠিক আছে? বিক্রিয়ার হার বাড়ে, আয়রন দিলেই বিক্রিয়ার হার বাড়ে। ওকে, তো মনে করো এরা আগে 1 সেকেন্ডে সাপোজ 30 মোল বিক্রিয়া করতো, এখন এরা 1 সেকেন্ডে মনে করো যে তোমার 50 মোলার বিক্রিয়া করে সাপোজ। ওকে, এরা 30 মোলার বিক্রিয়া করতে আগে, এখন আয়রন দেওয়ার কারণে 50 মোলার বিক্রিয়া করে। তো তুমি যদি আয়রনের সাথে কিছু পরিমাণ মলিবডেনাম বসায় দাও, তুমি যদি আয়রনের সাথে কিছু পরিমাণ এই মলিবডেনাম দিয়ে দাও, ওস্তাদ গিয়া কি করে? এই প্রভাবকের কার্যক্ষমতাটা বাড়ায় দেয়। কি মিয়া 50-50 করে বিক্রিয়া করতেছেন, লাগান 100, লাগান 200। তাহলে হে গিয়ে কি করে? দেখো আয়রনের ক্ষমতা কত। আয়রন নরমালি যদি মলিবডেনাম না দিতাম 50 মোলার করে বিক্রিয়া করতো। ধরো আয়রনও দেই নেই, মলিবডেনামও দেই নেই, হ্যাঁ, তাইলে হয়তো 10 মোলার করে বিক্রিয়া করতেছে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে, ঠিক আছে? 10 মোলার, 10 করে বিক্রিয়া করতেছে। এখন তুমি যখন আয়রন দিয়ে দিছো, শুধু আয়রন দিছো, তখন 50 করে বিক্রিয়া করতেছে। তুমি যখন মলিবডেনাম দিছো, ওস্তাদ গিয়ে আয়রনের কয় কি মিয়া আপনার ক্ষমতা আছে 200 পর্যন্ত উঠানোর, আপনি মিয়া 50 পর্যন্ত উঠাইতেছেন, হইলো? তো হে গিয়া আয়রনের গুতায়, ওই মিয়া বাড়ান না কেন? তখন আয়রন আবার আরো বেশি ইফেক্টিভ হয়ে যায়, তখন 200 করে বিক্রিয়া করে। তো এ কিন্তু প্রভাবক না, এ কিন্তু প্রভাবক না। এই বিক্রিয়ার প্রভাবক কে? প্রভাবক হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে তোমার প্রভাবক, বাট সে হচ্ছে আয়রনের কার্যক্ষমতাকে বাড়ানোতে সহায়তা করে। তো এই জন্য এটাকে বলা হয় প্রভাবক সহায়ক, প্রভাবককে সহায়তা করে প্রভাবন ক্ষমতা বাড়ানোর জন্য। ক্লিয়ার? তাহলে এই যে হেবারবস পদ্ধতিতে আয়রনের সাথে আমরা যে মলিবডেনাম ইউজ করতেছি, এই মলিবডেনাম হচ্ছে তোমার প্রভাবক সহায়ক। ওকে, ঠিক সিমিলারলি এই বিক্রিয়াতে আমার প্লাটিনাম হচ্ছে প্রভাবক। আমার প্লাটিনাম কি বলতো ভাইয়ারা? প্লাটিনাম হচ্ছে আমার এখানে প্রভাবক, ঠিক আছে? প্লাটিনাম হচ্ছে প্রভাবক। প্লাটিনাম কি করতেছে? বিক্রিয়ার হারকে বাড়াই দিতেছে, বিক্রিয়ার হারকে বাড়াই দিতেছে। সাপোজ আগে 10 করে বিক্রিয়া করতো, সাপোজ আগে 10 করে বিক্রিয়া করতো, হ্যাঁ, কেউ নাই 10 করে বিক্রিয়া করতেছে। যখন প্লাটিনাম দিছি তখন 40 বা 50 করে বিক্রিয়া করতেছে, ঠিক আছে? এখন তুমি যখন H2O3 দিবা, এর কাম কি? এ কি করে? একে বলা হয় প্রভাবক বিষ। এ গিয়া প্রভাবকের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়, এটা প্রভাবকের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়। ওস্তাদ প্রভাবকের কার্যক্ষমতা নষ্ট করে দিবে, প্রভাবকের কার্যক্ষমতা নষ্ট করে দিবে। অর্থাৎ আগে বুঝার ট্রাই করো, বিক্রিয়া কি বন্ধ হয়ে যাবে? না। আগে কত করে হইতেছিল? 10, বুঝিস, আগে কত করে হইতেছিল? 10, কেউ নাই 10, প্লাটিনাম দিছি 50। এখন মনে করো আমার বিক্রিয়া, আমার পছন্দ মতো বিক্রিয়া হয়ে গেছে, উৎপাদ পেয়ে গেছে, এবার এই প্রভাবক বিষ দিয়ে দিবা, এগিয়ে এবার প্লাটিনামরে বলবে যে আপনি কাম করা বন্ধ করেন। তখন প্লাটিনামরে কি করবে? অকেজ করে দিবে। প্লাটিনামরে যদি অকেজ করে দেয়, তাহলে বিক্রিয়াটা আবার কত করে চলতেছে? 10, কারণ প্লাটিনাম ছাড়াই চলতেছিল 10 করে, প্লাটিনাম দিছি হয়েছে 50, প্রভাবক বিষ দিছি, সে বিক্রিয়া বন্ধ করে দিবে না, সে প্লাটিনামরে বন্ধ করে দিবে। সো সে প্লাটিনামরে অফ করে দিছে। তাহলে এখন
কত করে চলবে? ওই আবার আগে নরমাল অবস্থায় প্লাটিনাম ছাড়া কত ছিল? 10। তো 10। তো তোমরা অনেকেই মনে করো প্রভাবক মনে হয় বিক্রিয়া করা বন্ধ করে দেয়। না, প্রভাবক বিষ বিক্রিয়া বন্ধ করে না। প্রভাবক বিষ প্রভাবককে বন্ধ করে দেয়। ওই বিক্রিয়াতে যে প্রভাবক আছে সেই প্রভাবককে কাজ করতে দেয় না। ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রভাবক বিষ, যেমন AS2O3 এটা আমাদের প্রভাবক বিষ হিসেবে কাজ করে। ক্লিয়ার? তো আশা করি তোমরা ওকে, আশা করি তোমরা মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারছো। প্রভাবক সহায়ক কি, প্রভাবক বিষ কি। ক্লিয়ার? এই কনসেপ্টটা মোটামুটি তোমাদের সবারই ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তো দেখো প্রভাবক সহায়ক আর প্রভাবক বিষ এটা কিন্তু প্রভাবকের প্রকারভেদ না। এটা কিন্তু প্রভাবকের প্রকারভেদ না, এগুলো কিন্তু আলাদা জিনিস। প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ এটা আলাদা দুইটা জিনিস। ওকে, আর প্রভাবক কয় প্রকার? প্রভাবক হচ্ছে বেসিক্যালি 4 প্রকার: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। এই 4 ধরনের প্রভাবক আছে। আর এই প্রভাবক গুলাকে আবার কেউ কেউ গিয়া এই প্রভাবকের কার্যক্ষমতা বাড়াইতে পারে। যারা প্রভাবকের কার্যক্ষমতা বাড়ায় তাদেরকে বলা হয় প্রভাবক ক্যাটালিস্ট, প্রভাবক সহায়ক। আর যেগুলো আমাদের হচ্ছে কার্যক্ষমতা কমায় তাদেরকে বলা হচ্ছে প্রভাবক বিষ। আশা করি ফুললি কনসেপ্ট গুলা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ওকে, এইবার দেখেন ভাইয়া একটা চার্টের মধ্যে পুরো জিনিসটা তোমাদেরকে দিয়ে দিছি যেন তোমাদের রিভিউ করতে সুবিধা হয়। ঠিক আছে? সো তোমরা এই জিনিসটা জাস্ট একবার করে দেখলেই তোমাদের মনে পড়ে যাবে কার কাজ কি, কে কিভাবে কাজ করে, এক্সাম্পল গুলা কি। ঠিক আছে? সবগুলোই তোমাদেরকে আগে পড়ায় আসছি, সবগুলো এক্সাম্পলই দিয়ে আসছি। এখন জাস্ট একটা স্লাইডের মধ্যে সবগুলো জিনিসকে তোমাদেরকে গুছাই দিলাম। ওকে, তো আশা করি এই কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন, এগুলো আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? একদম ক্লিয়ার হয়েছে, আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো প্রভাবক সহায়ক আর প্রভাবক বিষ নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই ভাই। এটা প্রভাবকের সাথে দেওয়া থাকবে, এক্সাম্পল এই দুইটাই। এক্সাম্পল তোর এই দুইটাই, আর কোনো এক্সাম্পল নাই। আর প্রভাবক বিশের খালি একটা এক্সাম্পল পড়বি, আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে এই যে এটা পড়বি ইথাইনের সাথে। এটা তোর অর্গানিক কেমিস্ট্রিতে গেলে এমনিতেই শিখবি। এই ছাড়া আর কোনো এক্সাম্পল নাই, এগুলাই এক্সাম্পল। ঠিক আছে? এগুলো এক্সাম্পল। ইথাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করতেছি কার উপস্থিতিতে? প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, তখন আমরা এখান থেকে অ্যালকিন পাই। এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে গেলে শিখতে পারবো। হ্যাঁ, এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে গেলে শিখতে পারবো। এইখানে এই যে বেরিয়াম সালফেট আছে, এই বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ। দিস ওয়ান আমাদের প্রভাবক বিষ। প্রভাবক বিষ। সো তোমাদের জাস্ট এই দুইটা এক্সাম্পলই মনে রাখতে হবে, আর মনে রাখার দরকার নাই। তো মলিবডেনাম আর AS2O3 আর হচ্ছে বেরিয়াম সালফেট, এই দুটো হচ্ছে প্রভাবক বিষ, মলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। দ্যাটস ইট। ঠিক আছে? ওকে, তো এই কয়েকটা এক্সাম্পলই তোমাদের মনে রাখতে হবে, আর বাকিগুলো তোমাদের মনে রাখার দরকার নাই। কনসেপ্টটা কি, প্রভাবক সহায়ক মানে কি, প্রভাবক বিষ মানে কি, এইটা বুঝছস কিনা আগে সেটা বল। এক্সাম্পল তো সোজা, এক্সাম্পল তো এই কয়েকটাই। ওকে, সো এইখান থেকে এক্সাম্পল, প্রতিটা যে এক্সাম্পল গুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে ভাইরা? সো এই লেকচারের মাধ্যমে আমাদের রাসায়নিক গতিবিদ্যা শেষ হয়ে গেল। গতিবিদ্যাতে খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক আমরা বাদ দেওয়া হয়েছে, একটা হচ্ছে অ্যারেনিয়াসের সমীকরণ আর একটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। কেন? কারণ এটা আউট অফ সিলেবাস। সো যখন তোমরা অ্যাডমিশনে যাবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যখন আসবা, তখন ইনশাল্লাহ এগুলো অনেক ডিটেলে ভাইয়া তোমাদেরকে পড়াই দিব। বাট এরপরে আর তোমাদের কিছুই পড়তে হবে না, যা পড়াইছি ক্লাস নোটের মধ্যে যা আছে এগুলাই মোর দেন ইনাফ। এগুলা যদি তোমরা ঠিকঠাক মতো পড়ো, তুমি কোথাও আটকাবা না, জীবনে কোথাও কোনো পরীক্ষাতে তুমি আটকাবা না। ঠিক আছে? সো তোমার জন্য যা যা দরকার ভাইয়া কিন্তু এই 3 লেকচারে এই টপিক থেকে সবই তোমাদের গুছাই দিছি। সো আমাদের নেক্সট লেকচারে আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব, যেখানে কিনা আমরা কেপি কেসি এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, এবং এদের যে গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট লেকচার থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে ভাইয়ারা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।